শুরু করে দিতে পারি। ফেসবুকেও লাইভে যাচ্ছি এখনই। অলোক, ফেসবুকে সব কিছু কি ওকে আছে? ফেসবুকে একটু জানাও তো। আবিদ আছে, সুরাইয়া, স্নিগ্ধা, ইয়াসিন বলেছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পূজা বলেছে নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। সব কিছু ওকে আছে, তাহলে আমরা শুরু করে দিই। ঠিক আছে আবরার, থ্যাংক ইউ। তো আসলে আমরা যে অনেক কথা বলবো এই সুযোগটাই আমাদের হচ্ছে, এই টাইমটা আসলে অ্যাডমিশন সময়। তো আমরা চেষ্টা করব যতটা সময় আমরা ক্লাসে আছি প্রত্যেক সময় কিছু না কিছু জানার। আর আমাদের প্রিপারেশন হচ্ছে অনেক ইজি। তোমরা যদি ক্লাসগুলো ভালোভাবে করো তাহলে দেখবো হচ্ছে অনেক ভালো করতে পারবা। ক্লাস ভালোভাবে করবা, প্লাস হচ্ছে কি এটা রিভিউ করতে হবে, মানে রিভাইজ দিতে হবে, এক্সাম দিতে হবে, রিভাইজ দিতে হবে, মানে রিভাইজের জন্য তোমার একটা আলাদা টাইম রাখতে হবে। ঠিক আছে, আমরা শুরু করে দিই। আমাদের চ্যাপ্টার হচ্ছে গুণগত রসায়ন, তাই না? ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে। দেখি কে কে পারো। এই চ্যাপ্টার শুরু হয় কি দিয়ে? এই চ্যাপ্টার একদম শুরু হয় কার নাম দিয়ে এটা বলো? একজন কেমিস্টের নাম দিয়ে, সায়েন্টিস্টের নাম দিয়ে এটা শুরু হয়। একদম ফার্স্ট কার নাম দিয়ে শুরু হয় দেখি বলো তো? অনেকে বলছো রাদারফোর্ড। রাদারফোর্ড। যারা যারা বলতে পারছো তারা তো খুব ভালো। ঠিক আছে, রিফাত, মারুফুল এরা বলেছে থমসন। গুড। ঠিক আছে, এটা আসলে কার দিয়ে শুরু হয় বলো তো? থমসনের নাম দিয়ে শুরু হয়। এবার আমাকে বলো, ইলেকট্রন আবিষ্কার করেন কে? দেখি কে কে খুব ভালো অবস্থায় আছো। ইলেকট্রন আবিষ্কার করেন কে? ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন কে? আহসানুল বলছে। গুড। একটু আমরা পড়ার মধ্যে এসে যাই। গুড সামিয়া, অনেকেই বলছো। ঠিক আছে, থমসন। তাহলে ইলেকট্রন কে আবিষ্কার করেন? থমসন। এটা দিয়ে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে শুরু। এবার বলো, ইলেকট্রন আবিষ্কার যে করছে থমসন, এটা হচ্ছে কত সালে? কারো মনে আছে? ইলেকট্রন নিয়ে আমরা হচ্ছে ছোটবেলা থেকে চিৎকার করি, তাই না? সেই 9-10 থেকে আমরা ইলেকট্রন ইলেকট্রন পড়ে আসছি। তাহলে ইলেকট্রনটা কত সালে আবিষ্কার হয়েছে একটু বলো তো? এমনি সাল আসবে না, এটা জাস্ট জানার জন্য তোমরা কতটুকু মনোযোগী ছিলা। অনেকে বলছে, সুদীপ বলেছে 1956। না, এত তো কাছাকাছি শুরু হয় নাই, এটা হচ্ছে 1897। ঠিক আছে, আরেকজন বলেছে 1800 কিছু একটা না, 1897। ঠিক আছে, এগুলো তোমরা যখন স্টুডেন্ট পড়াবা এইটুক তো বলতে হবে। 1897, 98 মূলত এই সময়টা হচ্ছে ইলেকট্রন নিয়ে ব্যাপক আলোচনা হয়। তো 1897 সালে। এবার আমাকে বলো, কোন পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার হয়? একদম ছোটখাটো পড়া আমাদের, মানে এগুলো মানে রকেট বানানোর মতো কিছু পড়বো না, খুব সহজ পড়া। দেখি বলো তো আমাদের, কোন পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার হয়? আলফা কণা, তাই তো? আলফা কণা, অনেকে আলফা কণা বলছো। আলফা কণা বলছো না, এটা হয় ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, এটা হয় ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। তাহলে এইটুকু একটু লিখো তো, জাস্ট আমাদের ফার্স্ট লাইনটা। 1897 সালে কার নাম লিখবে? আমি যেগুলো হচ্ছে নোট করতে হবে এগুলো ছোটখাটো। ঠিক আছে, আমি খুব বেশি যে লিখাবো তাও না, বাট অনেকটুকু লিখাবো। লিখলে আবার ওই পড়াগুলো দেখবে তোমাদের মনে থাকবে বেশি। স্যার জে জে থমসন। জে জে থমসন। ক্লাস নোটটা একটু সুন্দরভাবে করবা, এটা আমি জমা নিব, খুব বেশি না। ক্লাস নোটে দেখবা খুব একটা পেন দিব না তোমাদের। ম্যাক্সিমাম এমসিকিউতে আমরা অনেক বেশি জোর দিব। স্যার জে জে থমসন, কারণ এমসিকিউ যত বেশি পড়বা তত দেখবা মেইন পড়াগুলো তোমার মাথায় অনেক বেশি স্থায়ী হচ্ছে। কারণ এমসিকিউর মাধ্যমে তুমি দেখবা আনাচে কানাচে বইয়ের যে ইনফরমেশনগুলো আছে এগুলো মাথায় সেট হয়ে যাবে। তাহলে স্যার জে জে থমসন কোন পরীক্ষার মাধ্যমে? ক্যাথোড রশ্মি পরীক্ষা। ক্যাথোড, ক্যাথোড, অ্যানোড ক্যাথোডের নাম শুনছো না? তো এই পরীক্ষাটার নাম কি বলতো? ক্যাথোড রশ্মি পরীক্ষা। বেশ কয়েকজন বলতে পারছো, অনেকে বলতে পারো না। ক্যাথোড রশ্মি পরীক্ষা, ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। চ্যাপ্টারের শুরুটা আমাদের কিন্তু দেখতে হয় কিভাবে কি শুরু হচ্ছে। ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের মাধ্যমে কি হয়? ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার হয়। ইলেকট্রনের অস্তিত্ব
আবিষ্কার হয়। ঠিক আছে, ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার হয়। বুঝতে পারছো মনে হয়? 1897 সালে স্যার জে থমসন, একটু বিশ্রী করে লিখেছি বরাবরের মতো, দেখো ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার হয়। ঠিক আছে, ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার হয়। এবার কেউ কি বলতে পারবা এই যে ক্যাথোড রশ্মি পরীক্ষা কি, এটা জানা লাগবে না। ঠিক আছে, এটা মোটেও জানা লাগবে না, লিখা আমার লিখে একটু পরে বুঝে যাবার, সমস্যা নেই। লিখে একটু মোটা হচ্ছে, তাই তো, মানে আমাদের লিখার কাজ খুব একটা নাই এমনি তো। ক্যাথোড রশ্মি পরীক্ষাটা আমাদের জানা লাগবে না, বুঝতে পারছো? এরপর আমি জাস্ট তোমাদের মানসিক শান্তির জন্য একটু করে বলতে পারি, এটুক লিখা হলে একটু ওয়াই বলবা, যখন লিখা হবে মাঝে মধ্যে লিখতে দিব, একটু দ্রুত হতে হবে। তোমরা এখন ছোট না, কিন্তু ছোট, বাট কি করার বলো, একটু দ্রুত করতে হবে যেহেতু আমাদের সময় কম। ওকে, গুড। ক্যাথোড রশ্মি পরীক্ষাটা কি জানো? এটা যদি কখনো কেউ জিজ্ঞেস করে, এটা জাস্ট মানসিক শান্তির জন্য, শুরুর দিক তো সেই জন্য এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে দুইটা প্লেট থাকবে এরকম, দুইটা প্লেটের একটা কি অ্যানোড, আরেকটা কি ক্যাথোড। ঠিক আছে, একটা কি অ্যানোড, আরেকটা কি ক্যাথোড। অ্যানোড ক্যাথোডের কথা আমরা শুনে আসছি। তো এখানে যখন হাই ভোল্টেজ অ্যাপ্লাই করবে, এটা দিয়ে বুঝাচ্ছে আমরা কি বলতো, এই জায়গায় কি অ্যাপ্লাই করছে, হাই ভোল্টেজ, অ্যারাউন্ড 10,000 ভোল্টের মতো বা এর বেশি। ঠিক আছে, হাই ভোল্টেজ যখন আমরা অ্যাপ্লাই করব, এটা যদি কখনো কোনো ভার্সিটিতে জিজ্ঞেস করে, তখন কি হয়, ক্যাথোড হতে অ্যানোডের দিকে, এটাকে আমি কি নাম দিলাম, ক্যাথোড। অ্যানোডের দিকে এখানে দেখবে যে একটা ফ্লো হচ্ছে, একটা প্রবাহ সৃষ্টি হয়, এই প্রবাহটাই হচ্ছে ক্যাথোড রে। এই যে রশ্মিটা নির্গত হয় এটাকে বলা হয় ক্যাথোড রে। এটা খুব মজার বিষয়, এখানে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড দাও দেখবা হচ্ছে এটা সরাসরি মানে কি হবে, একদিকে বেঁকে যাবে, যে কোনো একদিকে বাঁকবে। ইলেকট্রিক ফিল্ড দিলে এটা প্লাসের দিকে যাবে, এর থেকে আমরা বুঝি হচ্ছে এটা মাইনাস। এগুলো আমাদের জানা লাগবে না, আমি জাস্ট এরপরে এমনি বললাম, এইটুকু একটু এঁকে রাখো তো, এঁকে রাখো, তাহলে তোমাদের মাথায় জিনিসটা থাকবে। সাউন্ড কি কম আসছে কারো? আমার এখান থেকে তো সাউন্ড ওকে দেখাচ্ছে। ঠিক আছে, সাউন্ড ওকে আছে আমার মনে হয়, অল ক্লিয়ার। একটু মনোযোগ দিলে হবে। এবার বলো, এবার যেটা পারবা, যে কোয়েশ্চেনটা আমি দিচ্ছি এটা যে পারবো, ও বস লেভেলে চলে গেছে অলরেডি। ঠিক আছে, ও হচ্ছে বস লেভেলে চলে গেছে, ও মানে খুব ভালো অবস্থায় আছো। এবার বলো, থমসনের ক্যাথোড রশ্মি পরীক্ষা থেকে একটা মান পাওয়া যায়, কি মান পাওয়া যায়? থমসন এই যে ক্যাথোড রশ্মি পরীক্ষাটা করছে, ঠিক আছে, এখান থেকে একটা মান পাওয়া যায়, মানে এখান থেকে কিছু একটা পাওয়া যায়। ওই কিছু একটা কি, যে পারবা মোটামুটি ধরো খুব বস লেভেলে চলে গেছো, মানে অসাধারণ অবস্থায় আছো। সুদীপ বণিক বলেছে 20,000, আমি ওটা বলছি না, আমি বলছি কিসের মান পাওয়া যায়, মানে কিসের মান পাওয়া যায়। আলফা বলেছে লামিয়া। একটু চেষ্টা করো, যত কথা বলবা আমার সাথে তত দেখবা তুমি শিখতে পারবা। ঠিক আছে, ভুল বলো, কোনো প্রবলেম নেই, তুমি এখানে শিখতে আসছো, তোমাকে এখানে তুমি এসিএস এ বেস্ট স্টুডেন্ট হয়ে কোনো লাভ নেই তোমার অ্যাডমিশন। এই দেখছো লাবিবা কি মারাত্মক, কি অসাধারণ। ঠিক আছে, ও বলছে হচ্ছে ই বাই এম, বুঝছো? ওর নামটা আমি ঠিক পড়ছি কিনা জানি না, দ্রুত চলে গেছে তো। তাহলে ক্যাথোড রশ্মি পরীক্ষা থেকে এইটা 1000 জন যদি স্টুডেন্ট থাকে, এর ভিতরে ধরো এটা ধরো পারবে হচ্ছে তোমার হাইয়েস্ট 5-7 জন। ঠিক আছে, তো এটা কি বলতো, ক্যাথোড রশ্মি পরীক্ষা থেকে কি পাওয়া যায়, ই বাই এম নামে একটা রাশি পাওয়া যায়, ই বাই এম। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই বলতে পারে না, ই বাই এম। ই বাই এম মানে কি, ই হচ্ছে কি চার্জ অফ ইলেকট্রন। ঠিক আছে, চার্জ ইলেকট্রনের। এম মানে কি, এম মানে হচ্ছে মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর। ঠিক আছে, এই ভ্যালুটা কেউ বলতে পারবা? এই ভ্যালুটা আমি বলে দিচ্ছি, তোমাদের উপর আর প্রেসার দেব না। এটা হচ্ছে কত, -1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম। এটা আমি কেমনে বলছি, এটা আমি 100 বার মিনিমাম হচ্ছে এই জিনিসটা বলছি, এই জন্য আমি পারছি। আর না হচ্ছে এটা দেখতে কেউই পারবে না। মানে এটা কি তুমি সহজে একবার বলে পারবা? এটা তোমার কাছে হচ্ছে ডেলি বলবা, থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষায় ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার হয়, এখানে একটা মান পাওয়া যায়, মানটা হচ্ছে কি ই বাই এম। ই বাই এম সমান কত, -1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম।
এটা 100 জায়গায় পরীক্ষা দিলে একবার আসবে। এটা ডিইউতেও দেখবা হচ্ছে তুমি যদি মানে বিভিন্ন জায়গায় কোচিং বিভিন্ন জায়গায় পরীক্ষা 100 বার পরীক্ষা দিলে হয়তো এই জিনিসটা হচ্ছে পাবা। -1.76 × 10⁸ কুলম্ব পার গ্রাম, -1.76 × 10⁻11 কুলম্ব পার কেজি। ঠিক আছে, গ্রাম না, 1 গ্রাম সমান কত? 10⁻³ কেজি। তাহলে এটাকে যদি আমরা কেজি লিখি 10⁻³ উপরে উঠে যাবে, উপরে উঠে কি হবে? 10⁻11। এটুকু একটু সুন্দর মতো লিখে রাখো তো। E/m, ই মানে কি? চার্জ অফ ইলেকট্রন। বাসায় একটু মুখে বলো চার্জ অফ ইলেকট্রন। এম মানে কি? ইলেকট্রনের ভর। আর E/m এর মান কত অনেকবার বলতে হবে, আমি নেক্সট ক্লাসে আবার জিজ্ঞেস করব, ঠিক আছে? -1.76 × 10⁸ কুলম্ব পার গ্রাম, অথবা -1.76 × 10⁻11 কুলম্ব পার কেজি। লিখা হয়ে গেলে ওয়াই বলবা। ঠিক আছে, আমরা একটু দ্রুত আগাবো। গুড গুড। এইবার আমাকে বলো ইলেকট্রনের চার্জ কত? এটা জানি না এমন কেউ আসি? আমরা ছোটবেলা থেকে এটা জানি, এবং কেউ যদি হঠাৎ করে নার্ভাস হয়ে যায় হয়তো বলতে পারবে না। -1.6 × 10⁻19 কুলম, তাই না? এটা তো সবাই জানি। এটা কে আবিষ্কার করছেন, মানে এই মানটা কে বের করছেন? এটুকু আমাকে বলো। শুরু করছি আমরা ইলেকট্রন দিয়ে, কারণ আমাদের চ্যাপ্টার শুরু হয়েছে ইলেকট্রন দিয়ে। -1.6 × 10⁻ কত? 10⁻19 কুলম। 1.6 × 10⁻19 কুলম। এটা কে কে বের করছে? এটা জিজ্ঞেস করলে পারবা। রানা তাবাসসুম শামা বলেছে মিলিকন। ঠিক আছে, হ্যাঁ মিলিকান। ঠিক আছে, এটা বের করছে কে? এটা হচ্ছে না, এই কোয়েশ্চেন আসলে ভুল করবে না। এগুলো ভার্সিটিতে নর্মাল কিছু ইনফরমেশন তোমাকে লাগবে, মেডিকেলও দেখবে এগুলো লাগবে তোমার একসাথে দুইটা, এগুলো একদম নর্মাল ইনফরমেশন। তাহলে এটা কে করছে? মিলিকান। কোন পরীক্ষার মাধ্যমে? তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। বিন্দু, আমি লিখা যা লিখছি কেউ যদি না বুঝো, শুরুতে বুঝতে একটু ঝামেলা হয় আমার লেখা, আমি সেজন্য বারবার বলে দিব। তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। শুরুতে আমরা একদম কয়েকটা বেসিক জিনিস জানছি। অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এটুকু একটু লিখে রাখো তো। দেখছো অনেকে আজকে নাকি ফার্স্ট শুনছে, সমস্যা নাই, বাট এখন থেকে মনে রাখবা তৈলবিন্দু এক্সপেরিমেন্ট। বোর্ড কি পুরো আসছে না বলেছো কেউ একজন? কই আমার এখানে তো মনে হচ্ছে আসছে পুরোটা। ওকে, এবার একটু দেখো, এবার বলো সেকেন্ড আমাদের কাকে নিয়ে জানতে হবে? এই চ্যাপ্টারের শুরুতে একজনকে নিয়ে খুব বেশি করে আমাদের জানতে হয়। এই ইনফোগুলো সব বইয়ে আছে, এক এক বইয়ে এক এক জায়গায় আছে। হাজারি স্যারের শুরুতে কিছু আছে, পরে কিছু আছে, অন্যান্য বইয়ে এক একটা এক এক রকম। আমি যেটা বলি এটা একটু সুন্দর মতো লিখে রাখলে তোমার সবগুলো কভার হয়ে যাবে, তোমার একটু পরিশ্রম কম করতে হবে না। এরপরে যেটা আছে এটা হচ্ছে, হ্যাঁ রাদারফোর্ড যারা বলছো ঠিক আছে, আলফা কণা। আলফা কণা, ঠিক আছে। আলফা কণা জিনিসটা কি? এই আলফা কণা কি? আলফা কণা নিয়ে ফার্স্ট আমাদের যে লাইনটা জানা লাগে এটা হচ্ছে কি? হিলিয়াম 242+। এর মানে কি কাহিনী করছে বলো তো? হিলিয়ামকে আমরা চিনি, তাই না? এটা হচ্ছে হিলিয়াম। ধরো এখানে কি আছে? দুইটা প্লাস। ওর প্রোটন কয়টা আছে? দুইটা প্রোটন আছে। এখানে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে। এখন এখানে কি কাহিনী করছে বলতেছে? এখানে বলছে হচ্ছে তোমার এই জায়গা থেকে ইলেকট্রনগুলোকে সরাই ফেলছে। এই ইলেকট্রন যদি বের হয়ে যায় তখন যেটা পাওয়া যায় এটা হচ্ছে কি? এটা কিন্তু হিলিয়াম না। হিলিয়াম থেকে কি করে ফেলছে? ইলেকট্রনগুলো সরে গেছে। দেখো 2+ লেখা আছে। ব্যাপারটা এরকম, তাই না? এবার এটাকে কোন রকমের কণিকা বলে? এই আলফা কণা যে আছে ওকে কোন রকমের কণা বলে? ওকে বলা হয় কম্পোজিট কণা। কম্পোজিট, বাংলা লেখা খুব কষ্ট, কম্পোজিট কণা। ঠিক আছে, কম্পোজিট কণা, কম্পোজিট পার্টিকেল। তো আমরা বিভিন্ন রকমের পার্টিকেল নিয়ে পড়বো, বাট আমাদের বইয়ে আসলে কম্পোজিট পার্টিকেল হচ্ছে মূলত তোমার জানতে হবে দুইটা। একটা হচ্ছে কি বলতো? আলফা কণা, আর একটা হচ্ছে ডিউটেরন। কম্পোজিট পার্টিকেল, কম্পোজিট পার্টিকেল।
ঠিক আছে, খুব ছোট ক্লাস, একটু মনোযোগ দিয়ে যেই কথাগুলো আগাই আমার সাথে আগাতে থাকবে, একটু পরে দেখবে মাথায় ঢুকে যাবে, তুমি বুঝবা কি বুঝবা না এটা এরকম চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, অটোমেটিক তোমার দেখবে মাথায় এগুলো আমি সেট করার চেষ্টা করব, তুমি একটু মনোযোগী হবা। এবার বলো এখান থেকে কি কোয়েশ্চেন আসে, আলফা কণায় প্রোটন কয়টা? তোমরা বলো আলফা কণায় প্রোটন কয়টা, প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, ইলেকট্রন কয়টা? তাহলে আলফা কণায় প্রোটন হচ্ছে, দেখো প্রোটন হচ্ছে কি এই সংখ্যাটা, এটারে কি বলি প্রোটন। নিউট্রন হয় কি বলতো, 4 থেকে যদি 2 মাইনাস করি তাহলে কত হবে 2, ইলেকট্রন কত 0। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, প্রোটন আসছে আমার 2টা, এটা এমসিকিউতে দিবে। নিউট্রন কয়টা, নিউট্রন হচ্ছে 2টা, ইলেকট্রন কয়টা 0। ঠিক আছে, ইলেকট্রন কয়টা 0। এইবার আরো কিছু ইনফরমেশন তোমাদের দিই আলফা কণা নিয়ে, তাহলে তোমার সবগুলো এমসিকিউ একসাথে এসে গেল। পড়ালেখা একদম ঠান্ডা মাথায় করবা, তবে ধীরে ধীরে একটু স্পিড বাড়াতে হবে। এবার দেখো তোমাকে যদি জিজ্ঞেস করে আলফা কণার ভর কত, এটা সবাই পারবা আলফা কণার ভর কত? এই দেখি বলো আলফা কণার কি ভর আছে? এটা সবাই বলতে পারছো। আলফা কণার ভর কত বলো তো, একদম ইজি একটা জিনিস, আলফা কণার ভর হচ্ছে 4, আলফা কণার ভর হচ্ছে 4। ঠিক আছে, এবার আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, একটি আলফা কণার ভর কত? একটি আলফা কণার ভর কত, মানে কোয়েশ্চেনটা যদি আসে এইভাবে, একটি আলফা কণা, এটার ভর বা ভর সংখ্যা লিখলাম কত 4, যদি ভর বলে নরমালি আমরা কি বলি 4। তোমাকে যদি কোয়েশ্চেন আসে 5 স্টার কোয়েশ্চেন, এগুলো সহজে চোখেও পারবে না যে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, একটি আলফা কণার ভর কত? ডিইউ ধরে এই কাহিনী করতে পারে, আলফা কণার ভর কত? উত্তর কি হবে, একটি আলফা কণার ভর কত? আলফা কণার ভর বলছো 4, যদি কোয়েশ্চেনটা আসে হচ্ছে একটি আলফা কণার ভর কত, তাহলে কত হবে? একটি আলফা কণার ভর হচ্ছে এই যে দেখো, এটা যদি আসে এটার উত্তর হবে কি 4 mu, 4 mu। ঠিক আছে, একটা আলফা কণার ভর কত 4 mu, এটা মনে রাখবা। এই যে অনেকে বলছো, মারিয়া বলছে 4 ডিভাইড নাম্বার অফ অ্যাভোগাড্রো, এর কারণে এটা হচ্ছে 1 মোলের ভর হচ্ছে কত 4, 1 মোল মানে কত 6.023 ইন্টু 10⁻23। একটু কথাগুলো শুরুতে হয়তো কঠিন লাগতে পারে, এর মানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যকের ভর হচ্ছে কত 4 গ্রাম, তো একটার ভর কত হবে 4 mu। এবার তাহলে তোমাকে কোয়েশ্চেন আসবে কি mu কি জিনিস, তাই না, mu কি জিনিস এটা নিয়ে আসতে পারে। আমি একটু পরের পেজে লিখি, এই পেজ যাদের লেখা হয়নি আমি লিখার টাইম দিব। mu মানে কি 1 mu, এটার পূর্ণ রূপ হচ্ছে কি অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক, এভাবে মনে হয় তোমরা পড়ে আসছো তাই না এই জিনিসগুলা, অ্যাটমিক মাস ইউনিট। আমি জাস্ট মনে করে দিচ্ছি, এগুলো সব জানো, আমি যা বলতেছি আমি লিখার পর সবাই বুঝতেছো হচ্ছে এটা তুমি জানো। এই চ্যাপ্টার আরো সবাই ভালোভাবে পড়ে, ইন্টারেস্ট শুরু হয় এই চ্যাপ্টার দিয়ে। এবার দেখো তো mu সমান কত গ্রাম, 1 mu সমান তোমার কত গ্রাম, এটা একটু বলো তো। এটা বললে তো তুমি আরো অসাধারণ স্টুডেন্ট হয়ে গেলা, মানে তুমি মানে নিজের লেভেলই উপরে তুলে ফেললা। 1 mu সমান কত গ্রাম, 1.69 ইন্টু 10⁻⁻19 বলেছো, 10⁻24 গ্রাম বলেছো, সোয়াত 55, 1.66 ইন্টু 10 ইশিতা বলেছে, গুড। ঠিক আছে, এগুলা হচ্ছে দেখো, এগুলা মনে রাখতে হবে, 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। অনেক সময় হচ্ছে কেজিতে দিয়ে দিবে, কেজিতে দিলে কি হবে 1.66 ইন্টু 10⁻⁻24, 1 গ্রাম সমান কত হয়, 1 গ্রাম সমান তোমার কি হয় 10⁻³ কেজি, ইন্টু কত বলতো 10⁻³ কেজি। তাহলে এটা কি হয়ে যাবে 1.66 ইন্টু 10⁻27 কেজি। ঠিক আছে, 1.66 ইন্টু 10⁻27 কেজি। আমি এগুলো কিন্তু তোমাদেরকে আবার কই গেল, কই যে গেল, একটু 1 মিনিট আমি একটা জিনিস একটু দেখাই তো।
আমি কিন্তু আবার তোমাদের এগুলো হচ্ছে বইয়ের সাথে রিলেট করে দিব, মানে বইয়ের সাথে আমি পুরো জিনিসটা হচ্ছে তোমাদেরকে রিলেট করে দেব, মানে যেসব জায়গায় দরকার সব জায়গায় তো আর দরকার নেই, এটুকু একটু লিখো। এবার আলফা কণা নিয়ে আরেকটু আমি বলি। এই যে আলফা কণা আমরা বলি, এটার জন্ম হয় কই থেকে? আলফা কণার জন্ম হয় কই থেকে এটা তোমাকে জানা লাগবে। জন্ম কোথা থেকে? উত্তর হচ্ছে কি বলতো? তেজস্ক্রিয় মৌল থেকে। যেমন রেডন, ইউরেনিয়াম, এগুলো থেকে তোমার কি হয় বলতো? আলফা কণার জন্ম হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমরা আমাকে এইটুক বলো, আলফা কণার ভেলোসিটি কেমন? আলফা কণা কি খুব আস্তে আস্তে দৌড়ায় নাকি হচ্ছে খুব উচ্চ গতিতে দৌড়ায়? আলফা কণা কি খুব আস্তে আস্তে দৌড়ায় নাকি হচ্ছে উচ্চ গতিতে দৌড়ায়? এটা একটু বলো তো। ফাস্ট, কেমন ফাস্ট? অনেক ফাস্ট। তাহলে এটা এমসিকিউতে আমাদের লাগবে, আলফা কণা কেমন? হাই ভেলোসিটি, উচ্চ গতি সম্পন্ন, হাই ভেলোসিটি। ভেলোসিটির মান যে বলতে পারবা, ও আসলে ডিইউতে ভুলভাবে আসে গেছো, কোচিং করতে, মেডিকেলেও খুব ভালো একটা, মানে ডিইউর কোচিং হয়তো এমনি করতেছো, মেডিকেলেও ভালো একটা সুযোগ আছে। এটার মান কত? 1 × 10⁻7 থেকে 2.5 × 10⁻7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভার্সিটিগুলো তোমার জন্য ইজি হবে, মেডিকেলও ইজি হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। 1 × 10⁻7 থেকে 2.5 × 10⁻7 মিটার পার সেকেন্ড। কিছু কিছু বই সাজেস্ট করে 1.5 × 10⁻7 থেকে 2.5 × 10⁻7 মিটার পার সেকেন্ড। এটা নিয়ে অত ঝামেলা নেই। ঠিক আছে, এটুকু একটু সবাই লিখে নাও তো, এটুকু সবাই লিখে নাও। এটুকু সবাই লিখে নাও, লিখে হয়ে গেলে ওয়াই বলবা, মানে আমি যেগুলো একদম লিখতে হবে ওইগুলোই তোমাদের দেখাচ্ছি কিন্তু। ওকে, ওকে হয়ে গেছে। তাহলে যদি বলে হচ্ছে আলফা কণার ভর সংখ্যা কত? 4। যদি বলে একটি আলফা কণার ভর কত? একটি আলফা কণার ভর হচ্ছে কত বলো তো? 4 AMU। ঠিক আছে, আলফা কণার জন্ম হয় কই থেকে? তেজস্ক্রিয় মৌল থেকে। ভেলোসিটি কেমন? হাই ভেলোসিটি, 1 × 10⁻7 থেকে 2.5 × 10⁻7 মিটার পার সেকেন্ড। এইবার দেখি কার কার মনে আছে E/m এর মান কত? এই E/m এর মান কত দেখি বলো, খাতা না দেখে বলো। -1.76 × 10⁸ কুলম পার গ্রাম, -1.76 × 10⁻11 কুলম পার কেজি। এটা হচ্ছে একদম ভালো স্টুডেন্ট যারা, ওরা পারবা। ঠিক আছে, এবার বলো, মানে মানে তুমি এটা মনে রাখলে ভালো স্টুডেন্ট হয়ে যাবে আর কি। এবার দেখি বলো তো তোমার এই যে 1 AMU সমান কত? এই দুলাবালি কমেন্ট করে যাচ্ছ ভিডিওর সাথে নাকি কথা মিলছে না, এরকম তো হওয়ার কারণ নেই, এরকম হওয়ার খুব একটা তো কারণ নেই। এটা হলে মানে এটা ধরো প্রথম দিকে হবে। হ্যাঁ, স্লাইড দিয়ে দিব, কিন্তু একটু ক্লাসের সাথে লিখো, তাহলে ভালো হবে। এগুলো আবার পরে কে তুলবে বলো আমাকে? এগুলো পরে তুমি বসে বসে আবার সব তোলার টাইম আছে? তুমি ধরো কিছু মিস হলে তখন এটা তুলতে পারবা। 1.66 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, এবার একটু দেখো, এবার আমরা কয়েকটা ইম্পর্টেন্ট লাইন, শুরুতে আমাদের অত টাইম নষ্ট করার সুযোগ নেই, বাট আমি ইম্পর্টেন্টগুলো দেখাই দিচ্ছি। এই যে দেখো, 1897 খ্রিস্টাব্দে স্যার জে থমসন, এই বইটা আমি তোমাদের দিয়ে দিব, ক্যাথোড রশ্মির উপর। তাহলে ক্যাথোড রশ্মি আমাদের এখন বুঝে গেছে। ক্যাথোড রশ্মি কি? তোমাকে যদি স্যার জিজ্ঞেস করেন ক্যাথোড রশ্মি কি, ক্যাথোড রশ্মি হচ্ছে নাথিং বাট ফ্লো অফ ইলেকট্রন। ক্যাথোড রশ্মি কি? ইলেকট্রন। তাহলে এই যে ক্যাথোড রশ্মি, আমি হাজারি স্যারের বইটা থেকে কিন্তু দেখাচ্ছি। তাহলে এখানে দেখো তো ক্যাথোড রশ্মি জিনিসটা কি? ক্যাথোড রশ্মি মানে হচ্ছে কি? ইলেকট্রন। তো ক্যাথোড রশ্মির উপর পরীক্ষাকালে ইলেকট্রনের আবিষ্কারের পর থেকে তখন থেকে হচ্ছে বিভিন্ন কিছু বের হয়, তখন থেকে বিভিন্ন কিছু, যেমন রাদারফোর্ড মডেল আসছে, বোর মডেল আসছে, এরপর কোয়ান্টাম বলবিদ্যা মডেল আসছে, এগুলো পড়ে টাইম নষ্ট করে লাভ নেই। এবার আসো হচ্ছে কি বলতো, এগুলো পরে লাভ নাই। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি 1911 খ্রিস্টাব্দে করেন। এটা মূলত হচ্ছে 1908-9 এর দিকে গিয়ে হচ্ছে আসলে পরীক্ষাটা হয়েছে। তো এরপর হাজারি স্যার 1911 দিয়েছে। তো এইটা ধরে দাগাবা যদি কখনো আসে আলফা কণা বিচ্ছুরণ। তো আলফা কণা নিয়ে আমাদের কথা আসছে। আলফা কণা কই থেকে আসে দেখো তো? রেডিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় মৌল থেকে। রেডিয়াম, ইউরেনিয়াম, এটা কি একটু দেখা যাচ্ছে আমাকে বলো তো? মোটামুটি দেখা যাচ্ছে? পিডিএফটা আমি দিয়ে দিব, মোটামুটি বুঝে যাচ্ছে? দেখো তো। তাহলে তোমাদের আমি বই থেকে, গুড, তাহলে তোমাদের দেখবা পড়াটা মাথায় আরো স্থায়ী হবে যদি একটু বইয়ে থেকেও দেখে নাও যে আমি যা বলছি এগুলো আছে। রেডিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে, এর মানে ওকে ফোর্স করা হচ্ছে না, ওকে রাখলে আলফা কণা কি হয়? বিকিরিত হয়। আলফা কণা কি? এখানে স্যার বলেছেন হিলিয়াম পরমাণু হতে যদি রিটেনে দিয়ে দেয়, দুটি ইলেকট্রন বের করে দিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আলফা কণা বলে। এরপর আলফা কণার বৈশিষ্ট্যই আসছে, কত সুন্দর দেখো। আলফা কণাকে কোন রকমের কণা বলে বলো তো?
যৌগিক কণা বা কম্পোজিট কণিকা, কম্পোজিট কণা, কণিকা বলছি, কম্পোজিট কণা, কম্পোজিট পার্টিকেল। কম্পোজিট কণা তোমাদের বইয়ে কয়টা আছে? কম্পোজিট কণা তোমাদের বইয়ে কয়টা আছে? দুইটা। ঠিক আছে, কম্পোজিট কয়টা আছে? দুইটা। একটু লিখো, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে কি ডিউটেরন। একটা হচ্ছে আলফা কণা, আলফা কণা, এটা হচ্ছে নিজে কম্পোজিট। এর পাশে নোট করে রাখবা, বা অনেক সময় বইয়ে একটু পেজ দিয়ে কিছু যোগ করে দাও না, বা এখানে পেন্সিল দিয়ে বা কিছু একটা। আলফা কণা, আরেকটা হচ্ছে কি বলতো? ডিউটেরন। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। ডিউটেরন, ডিউটেরিয়াম না, ডিউটেরন। ঠিক আছে, ডিউটেরিয়াম না, এটা কি হবে বলতো? ডিউটেরন। এরপর আলফা কণার গতি কেমন? শূন্য, অনেক হাই, অনেক হাই ভেলোসিটি। গতি 1 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড হয়ে থাকে। আলফা কণাতে প্রোটন আছে কয়টি? দুইটি প্রোটন। নিউট্রন কয়টি? দুইটি নিউট্রন। ইলেকট্রন কয়টি? 0। আলফা কণার ভর সংখ্যা কত? 4। একটি আলফা কণার ভর কত হয় বলতো? 4 mu। তো আশা করি মাথায় চলে গেছে। এবার দেখো রাদারফোর্ড, আসলে এগুলো এমনিতে তোমাদেরকে দিছিল, তো এগুলো আমরা সবাই জানি। এখান থেকে কি আসে আমি একটু বলে দিই। দেখো আলফা কণা যে পরীক্ষাটা করেছে, বিচ্ছুরণ পরীক্ষাটা যে করেছে, তো স্ক্যাটারিং যে পরীক্ষাটা করেছে, এখানে কি কি উপকরণ লাগতো তোমার? একটা হচ্ছে আলফা কণা নিজেকে লাগতো, আরেকটা হচ্ছে জিঙ্ক সালফাইড লাগতো। জিঙ্ক সালফাইড কি? এটা আস্তে আস্তে ভার্সিটিগুলো মোটামুটি শেষ। এটা কি বলতো? জিঙ্ক সালফাইড জিনিসটাকে কি বলে? এই জিঙ্ক সালফাইড জিনিসটাকে কি বলে? এটার একটা নাম আছে। এটারে কোন প্রভা বলে? আমরা আমাদের বইয়ে কয়েকটা প্রভা আছে, ঠিক আছে? একটা হচ্ছে কি অনুপ্রভা, একটা আছে শতপ্রভা, আর একটা আছে কি বলতো তোমার ওই যে কি বলে এটারে, প্রতিপ্রবাহ। ঠিক আছে, 3 রকমের প্রবাহ আছে। তো এখন যে প্রবাহ কথা বলছি ও হচ্ছে কি বলতো? অনুপ্রবাহ। এরকম প্রবাহগুলো নিয়ে আমরা একটু করে জানবো, যদিও আমাদের ওইরকম ডিটেল জানা লাগে না। তো জিঙ্ক সালফাইড কি বলতো? অনুপ্রবাহ। এরপর পাতলা সোনার পাতের পুরুত্ব কতটুক? গোল্ড ফয়েলটা যে আছে এটার পুরুত্ব কতটুক বলতো? 0.40, এরপরে 4 সেন্টিমিটার। কখনো কখনো দেখবে এটাকে মিটারে দিয়ে দিচ্ছে, তো ওই অনুযায়ী তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে কত বলতো? 0.40, এরপরে 4 সেন্টিমিটার। বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি না, 4 × 10⁻⁵। ধরো ডিউ এবার দিয়ে দিলে হচ্ছে এইভাবে, 4 × এটা কত? 10⁻⁵ সেন্টিমিটার। 10⁻⁵ মানে কয়টা জিরো? 0.40। 10⁻⁵ মানে কয়টা জিরো? 0.40, 4টা জিরো, এরপর 4 সেন্টিমিটার। এটাকে এভাবেও দিতে পারে। এটুকু বুঝে গেছে মনে হয়। এখান থেকে তাহলে আসবে হচ্ছে কি বলতো? জিঙ্ক সালফাইড কেমন? অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, ফসফোরেসেন্ট সাবস্টেন্স। ঠিক আছে, এইটুক দেখলেই হবে এখানে। এরপর এখানে আর যেটা লাগবে আমি একটু দেখাই। এটা হচ্ছে প্রায় 9, এগুলো সব তোমরা জানো, আমি একটু মনে করে দিচ্ছি, যেহেতু আমার চ্যাপ্টার পড়ানোর দায়িত্ব আমি একটু মনে করে দিচ্ছি, কারণ এগুলো থেকে এমসিকিউ আসবে, আমরা এমসিকিউ প্র্যাকটিসে। 99% আলফা কণায় সোনার পাত ভেদ করে চলে যায়, এটা জানা লাগবে। ম্যাক্সিমামই কি করে বলো তো? ভেদ করে চলে যায়। এরপর এই পয়েন্টে একটু দাগাবা, 20,000-এর মধ্যে একটি সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসে। 20,000, এগুলো কি দেখো তো? 2+ করে দেখাচ্ছে না? এর মানে এগুলো কি আলফা কণা। আলফা কণায় কয়টা প্লাস থাকে? 2টা। তাহলে এখানে কি আছে? আমি একটু কি ফার্স্ট বলছিলাম, দেখো তো এখানে কি আছে? 2টা করে প্লাস আছে। একদম ঠান্ডা মাথায় আমার কাজ হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করে দেয়া তোমাদের। ঠিক আছে, এগুলোকে আলফা কণা, সেই জন্য 2+। তাহলে বলছে কি 20,000-এর মধ্যে একটি বিপরীত দিকে ফিরে আসে। এই জিনিসটা মনে রাখবা। কেন এই জিনিস মনে রাখবা আমি বলি, এখানে কনফিউশনটা কোন জায়গায় হবে। 99% আলফা কণা হচ্ছে ভেদ করে বিপরীত দিকে চলে যায়, কনফিউশনটা হবে এই প্যারায়। এখানে দেখো, এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে কি পরমাণুর সমগ্র ভরের 99.97% ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে। হয় তোমাকে এটা দিবে, না হয় এটা দিবে, কনফিউজড হয়ে যাবা। তাহলে সমগ্র ভরের কত পার্সেন্ট ভর হচ্ছে নিউক্লিয়াস দখল করে আছে? 99.97% ভর। আর কত পার্সেন্ট আলফা কণা সোজাসুজি বেদ করে চলে যায়? দুইটা কিন্তু দুই কোয়েশ্চেন, এটার উত্তর হচ্ছে 99%। তো এই জায়গায় একটা কনফিউশন হয়। ঠিক আছে, এই জায়গায় কনফিউশন হয়, এটা দাগাই ফেলছো। এগুলো তো আসলে আমার ওইরকম পড়ানোর কিছু না, আমি জাস্ট তোমাদের ভুলগুলো দেখাই দিচ্ছি। এরপর দেখো তো নিউক্লিয়াস নামকরণ কে করেন? নিউক্লিয়াস নামকরণ করেন রাদারফোর্ড। এই লাইনটা লাগবে। ঠিক আছে, নিউক্লিয়াস নামকরণ করেন। এরপর তোমার এই জিনিসটা লাগবে, এটা হচ্ছে রাদারফোর্ড জানতেন আলফা কণার ভর ইলেকট্রনের ভরের তুলনায় 7,000 গুণ বেশি। ঠিক আছে, এই ইনফরমেশনটা মনে রাখবে। এটা কিন্তু আমরা চাইলে বের করতে পারি, আলফা কণার ভর ইলেকট্রনের ভর দিয়ে আমরা বের করতে পারি, কিন্তু এটা কত গুণ হবে দেখবো হচ্ছে 7,300-এর মতো কাছাকাছি হবে। সেজন্য এখানে একটা প্রায় শব্দ দেয়া লাগতো, প্রায়। কিন্তু আমাদের এখন আর এগুলো নিয়ে যুদ্ধ করার সময় আছে, আমরা হচ্ছে ডিরেক্টলি মনে রেখে দিতে হবে। মানে মাস অফ আলফা কণা কি হয়? আলফা কণার ভর হয়, আমি তোমাদের একটু দেখাই, 4 AMU। এক mu মানে কি হয়? 4 × 1.66 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, এগুলো একাডেমিক বা ইঞ্জিনিয়ারিং হলে আমরা ভেঙে, আমরা এখন অত সময় নেই।
তো আমি তোমাদের মানসিক শান্তির জন্য কিন্তু এটা দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। মাস অফ ইলেকট্রন কত হবে 9.1 ইন্টু 10⁻31 28 হচ্ছে গ্রাম, আর 31 যেহেতু লিখে ফেলছি তাহলে কি লিখতে হবে কেজি, এটা হচ্ছে কেজি, আর 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। ঠিক আছে, তাহলে এই দুইটা তোমরা আমাকে বলো ইলেকট্রন ভারী নাকি আলফা কণা ভারী, এই ইলেকট্রন ভারী নাকি আলফা কণা ভারী এটুক বলো তো, ইলেকট্রন ভারী নাকি, আচ্ছা আমি আর একটু ডার্ক করে দিই, আর একটু ডার্ক করি, ওকে এখন একদমই ডার্ক আছে। তোমরা আমাকে বলো আলফা কণা ভারী নাকি হচ্ছে তোমার কি, আলফা কণা অবশ্যই ভারী, এটা হচ্ছে 10⁻28, এটা হচ্ছে কি অনেক তো এটা বলছে হচ্ছে কি বলতো আলফা কণার ভর ইলেকট্রনের ভরের তুলনায় 7000 গুণ বেশি। তো আমরা এখানে হিসাব যদি করব, এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে দেখবো হচ্ছে কত আসছে 7000 সামথিং। আমাকে অন্ধকার লাগছে, এখন মনে হয় বোর্ড ঠিক লাগছে। এবার দেখো এই জিনিসটা আমাদের জানা লাগবে, এখান থেকে আমাদের ভার্সিটিতে কোয়েশ্চেন আসতে পারে। এই প্যারাটা আমরা খুব সুন্দর মতো পড়বো, এরপরে এই প্যারাটা, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর ব্যাস, এটা আমি একটা ছবি আঁকায় দিচ্ছি তাহলে তোমাদের ভালো মনে থাকবে। এটার নাম কি নিউক্লিয়াস, ঠিক আছে, এটা কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস, আর এটা হচ্ছে কি পরমাণু। তাহলে পরমাণু কি দেখো আমি আগে লিখি, এটা হচ্ছে 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার, এটা কত 10⁻8 সেন্টিমিটার। ঠিক আছে নাকি ভুল, এটা কি ঠিক আছে নাকি ভুল, আমি যেটা লিখছি এটা কি ঠিক আছে নাকি ভুল এটা বলো, ঠিক নাকি ভুল। এর ভিতর দেখো জিরো কয়টা, 0.00 জিরো, আর এর ভিতর জিরো কয়টা 0.00 11টা জিরো, অথবা 0.00 কয়টা জিরো 12টা জিরো। যার জীবনে জিরো বেশি সে হচ্ছে ছোট, অথচ আমরা এটা দিছি হচ্ছে বড়টার। তাহলে এটুক দিলে হবে, এটা আমরা কি এঁকে ফেলছি বলো তো, উল্টা এঁকে ফেলছি, এটা যাতে ভুল না করে এই জন্য আমি আঁকছি। আবার আমি ভুল করছি এটা বাবার কারণ নাই, একটু দেখো। তাহলে এটা হচ্ছে কি বলতো ভুল, এটা কি নিউক্লিয়াস, আমি ধনাত্মক চার্জ দিয়ে দিলাম। তাহলে এটা কি হবে বলতো, উল্টে যাবে, 10⁻³ আসবে হচ্ছে পরমাণুর, আর নিউক্লিয়াসটা হবে কি বলতো ছোট। বলা হয় এটা যতটুক, এটার তুলনায় এটা 10,000 থেকে 1,00,000 গুণ বড়। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বেলা, এটা কি হচ্ছে তোমার দেখো তো, নিউক্লিয়াস থেকে পরমাণু কত 10,000 থেকে 1,00,000 গুণ বড়। যদি আমরা এইটুক হিসাব করি, এটা ভ্যালুটা হচ্ছে মাঝামাঝি, তাহলে এইখান থেকে এতটুক এটা, অথবা এত থেকে এত হতে পারে। তাহলে এটা হলো 10,000, আর এখান থেকে কত 1,00,000। তাহলে পরমাণু কি হয় বলতো, নিউক্লিয়াস থেকে 10,000 থেকে 1,00,000 গুণ বড়। এটা একটু সুন্দর মতো লিখে রাখো তো। হ্যাঁ উল্টা আঁকছিলাম, ঠিক আছে উল্টা আঁকছিলাম আমরা। সেজান বলেছে আরেকবার, কোনো সমস্যা না, আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে এবার দেখো তো হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত, তোমাকে যদি জিজ্ঞেস করে হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত, এর মানে এই পুরোটা, এটা কত 10⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, 10⁻8 সেন্টিমিটার হাইড্রোজেন পরমাণুর। এখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ লিখছি, হাইড্রোজেন পরমাণুর ব্যাস এটা আসতে পারে, দেখো ব্যাস কত 10⁻8 সেন্টিমিটার। এর মানে কত বলো তো 10⁻10 মিটার। এর মানে কত 1 অ্যামস্ট্রং। ঠিক আছে 1 অ্যামস্ট্রং। আবার এটাকে চাইলে আমরা কি লিখতে পারি 0.1 ন্যানোমিটার। এটাকে আবার চাইলে আমরা কি লিখতে পারি বলতো, আমার অপশনে যে কোনোটাই দিতে পারে, 10⁻8 সেন্টিমিটারও দিতে পারে, 10⁻8 সেন্টিমিটার মানে 10⁻10 মিটার, অথবা কি 1 অ্যামস্ট্রং, অথবা কত 0.1 ন্যানোমিটার। যারা বুঝো না আমি একটু ভেঙে দেখাই, 0.1 ন্যানোমিটার মানে কত 0.1 ইন্টু 10⁻9 মিটার। ঠিক আছে 0.1 ইন্টু মিটার। তাহলে এটা কত হয় 0.1 মানে কত 1/10 ইন্টু 10⁻9, এর মানে কত 10⁻10 মিটার। এর মানে ঘুরে ফিরে সবগুলা কত বলো তো সেম 10⁻, তাহলে এটা হচ্ছে বাসায় কয়েকবার বলবা, হাইড্রোজেন পরমাণুর ব্যাস 10⁻8 সেন্টিমিটার সমান 10⁻10 মিটার সমান হচ্ছে কি বলতো
1 অ্যাংস্ট্রম সমান কত 0.1 ন্যানোমিটার 0.1 ন্যানোমিটার। এবার আমরা আসি, দেখো এটুক মনে হয় হয়েছে, এটুক লেখা হলে একটু ওয়াই বলো, এই এটুক হয়ে গেলে একটু ওয়াই বলো। ওকে গুড। এবার দেখি এটা বলো, থমসন ক্যাথোড রে পরীক্ষা থেকে E/m এর মান পান। E/m মানে কি চার্জ ডিভাইড মাস, এর মানে উপরে হচ্ছে চার্জের একক, নিচে হচ্ছে কি মাস ভরের একক। কোনটা সঠিক দেখো তো, -1.76 × 10⁸ কুলম পার গ্রাম। ঠিক আছে, -1.76 × 10⁸ কুলম পার গ্রাম, অথবা -1.76 × 10⁻11 কুলম পার কেজি। এবার সেকেন্ডটা, ইলেকট্রনের চার্জ কত, এটা পারবা না এমন কেউ মনে হয় নাই। ইলেকট্রনের চার্জ হচ্ছে কত, -1.6 × 10⁻19 কুলম। এটা কে বের করেন, মিলিকান। কে বের করেন, মিলিকান। কোন পরীক্ষার মাধ্যমে, তৈলবিন্দু পরীক্ষা, ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট বা তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে। এর পরের কোয়েশ্চেনটা, এগুলো পরে লিখে নিবা। আলফা কণার চার্জ কত, একদম সহজ সহজ কোয়েশ্চেন আমাদের, সত্যি কথা মানে কি বলবো, এগুলা কেউ একটু মনোযোগ দিলে এখানে কিচ্ছু নাই, কিছুই নেই এই চ্যাপ্টার। আলফা কণার চার্জ কত, আলফা কণার চার্জ হচ্ছে, দেখো আমরা এরকম লিখেছিলাম না, হিলিয়াম 2 4 2+, তাহলে ওর চার্জ কত 2+। ঠিক আছে, আলফা কণার চার্জ হচ্ছে কত +2, আলফা কণার চার্জ +2। গুড, পরে লিখে নিব, আমি ক্লাস নোট দিয়ে দিব। এই বিক্রিয়াটি, এটা হঠাৎ একটা তোমাদের দ্বারা আমি একটু চিন্তা ভাবনা করার জন্য একটা কোয়েশ্চেন দিলাম। এই বিক্রিয়াটি কোন ধরনের, এই বিক্রিয়াটি কোন ধরনের দেখি বলো তো। এটা সবাই মোটামুটি ধরো কম বেশি বলতে পারবে। আমাদের রিঅ্যাকশনে মূলত হচ্ছে দুই রকমের রিঅ্যাকশন, একটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন, যেমন ধরো আমরা এইগুলা বলি সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড। এখানে কি হবে, এখানে কি হবে তোমার সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। নিউক্লিয়ার রিঅ্যাকশন নিয়ে আমরা পড়বো। দেখো এখানে শুরুতেও সিলভার আছে, পরেও সিলভার আছে, এখনো নাইট্রেট আছে, পরেও নাইট্রেট আছে। বিক্রিয়কে যে সোডিয়াম, প্রোডাক্টও সোডিয়াম। এখানে যে সিএল, এখানে কি আছে বলো তো, সিএলই আছে। কিন্তু এই রিঅ্যাকশনে আগে ছিল কি রেডিয়াম, পরে হয়ে গেছে র্যাডন। এর মানে ওর পরিচয়ই চেঞ্জ হয়ে গেছে। দেখো ওর পরিচয়ই কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। মোলের পরিচয় যখন চেঞ্জ হয়ে যায় তখন তাকে কি বিক্রিয়া বলে বলো তো, নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশন নিয়ে আমরা পড়বো, ফিশন ফিউশন এগুলো নিয়ে আমরা অনেক পড়বো। বিষয় বুঝতে পারছো? এখন এটা কেন দিছি বলতো, কারণ এই বিক্রিয়ায় আলফা কণার জন্ম হয়। এই বিক্রিয়ায় কি হয় বলতো, এই বিক্রিয়া থেকেও আমরা কি পাই, আলফা কণা। এর মানে র্যাডন থেকে, রেডিয়াম থেকে এখানে কি হচ্ছে, র্যাডন যখন পাচ্ছি তখন স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা নির্গত হয়। ঠিক আছে, আলফা কণা নির্গত হয়। তাহলে এই বিক্রিয়াটি হচ্ছে মূলত একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন। পরের কোয়েশ্চেনে চলে যাই, কত পার্সেন্ট আলফা কণা শূন্যপাত ভেদ করে সোজা চলে যায়, কত পার্সেন্ট আলফা কণা শূন্যপাত ভেদ করে সোজা চলে যায়। তাহলে সোজা চলে যায় কতটুকু, 99%। ঠিক আছে, 99%, এটা ভুল করা যাবে না। এরপর জিঙ্ক সালফাইড হলো কোন প্রবাহ, জিঙ্ক সালফাইড হলো অনুপ্রবাহ। ঠিক আছে, অনুপ্রবাহ প্রতিপ্রবাহ শতপ্রবাহ এভাবে দেয়া থাকবে, এটা হবে কি বলতো, অনুপ্রবাহ। এইবার হাইড্রোজেন পরমাণুর ব্যাস, খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত, হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত বলতো, হাইড্রোজেন পরমাণুর ব্যাস কি বলছিলাম তোমাদের, 10⁻⁸ সেন্টিমিটার সমান 10⁻10 মিটার সমান কি বলতো 1 অ্যাংস্ট্রম সমান কি বলছিলাম 0.1 ন্যানোমিটার। দেখছো এখানে আমি চালাকি করে এটাও দিয়ে দিছি, আবার এখানে কি দিয়ে দিছি বলতো 0.1 ন্যানোমিটারও দিয়ে দিছি। অ্যান্সার একটা থাকবে, এটা হচ্ছে জাস্ট কি বলতো অনুপ্রভা কি। আরমান জিজ্ঞেস করেছে অনুপ্রভা কি দাদা, অনুপ্রভা নিয়ে আমরা পড়বো, মানে ওইটা নিয়ে আমাদের এক জায়গায় দেখবা পড়া আসবে। যদি আমাদের শর্ট সিলেবাসে ছিল, মানে ছিল না তো এরকম আলোচনা হয়তো অনেকে করে না, আমি করে দিব। ঠিক আছে, খুব নর্মাল একটা বিষয়। তাহলে এটা কি হবে বলতো, এটাও হবে 0.1 ন্যানোমিটার, এটাও কিন্তু হবে, বিডি দুইটাই হবে। কোনটির ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য? এবার হচ্ছে আমরা ধীরে ধীরে বোর পরমাণু মডেলের মধ্যে ঢুকে গেছি। বোর পরমাণু মডেল প্রযোজ্য এটা বলতে পারবা সবাই? এটার জন্য আসলে পড়ানো লাগে না, যদি আমি পড়াবো এটা, বাট এটুকু একটু বলো তো, এটা হচ্ছে সবাই পারবা মনে হয়। বোর পরমাণু মডেল প্রযোজ্য হচ্ছে তোমার কিসের জন্য?
এক ইলেকট্রন বিশিষ্ট যারা আছে, একটু লিখে রাখবা, বোর মডেল প্রযোজ্য হচ্ছে কার জন্য? এক ইলেকট্রন বিশিষ্ট যারা আছে, হাইড্রোজেন লাইক অ্যাটম যারা আছে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য। ঠিক আছে, যেমন কি হতে পারে? হাইড্রোজেন। এরপরে কি হতে পারে বলতো? হিলিয়ামের জন্য তাহলে প্রযোজ্য হবে। হাইড্রোজেনে ইলেকট্রন কয়টা আছে? একটা, ওর জন্য প্রযোজ্য। হিলিয়ামের জন্য প্রযোজ্য? প্রযোজ্য না। হিলিয়াম প্লাসের জন্য প্রযোজ্য। লিথিয়ামের জন্য, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত সবাই একটু বলো তো? কত? 3। তাহলে লিথিয়াম 2 প্লাসের জন্য প্রযোজ্য। বেরিলিয়াম কত এর জন্য প্রযোজ্য? 3 প্লাসের জন্য প্রযোজ্য। মানে বুঝতে পারছো, যাদের মধ্যে একটা ইলেকট্রন আছে। আমি আবার একটু বলি, যেমন হচ্ছে হাইড্রোজেন। তোমরা এই যে পর্যায় সারণীটা মনে আছে, সবারই মনে আছে। এরপর আমি একটু দেখাই, এখানে হাইড্রোজেন হচ্ছে কি আছে? একটা ইলেকট্রন। এরপর হিলিয়ামের কয়টা? 2টা ইলেকট্রন। লিথিয়ামের কয়টা? 3টা। বেরিলিয়ামের কয়টা? 4টা। তাহলে হাইড্রোজেনের জন্য প্রযোজ্য। হিলিয়ামের জন্য প্রযোজ্য? প্রযোজ্য না। হিলিয়াম প্লাসের জন্য প্রযোজ্য। লিথিয়ামের জন্য প্রযোজ্য না। লিথিয়াম প্লাসের জন্য প্রযোজ্য? তাও না। 3টা ইলেকট্রন ছিল। লিথিয়াম 2 প্লাসের জন্য এটা কি হবে? তোমার অ্যাপ্লিকেবল হবে। বেরিলিয়ামের জন্য কি এটা প্রযোজ্য? এটা প্রযোজ্য হবে বেরিলিয়াম 3 প্লাসের জন্য। তাহলে এটুকু একটু লিখে রাখো তো, বোর মডেলটা কার কার জন্য প্রযোজ্য? হাইড্রোজেন লাইক অ্যাটম যারা আছে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এরপর হচ্ছে কি হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, এদের জন্য প্রযোজ্য। তাহলে এখানে উত্তর হবে কি? এখানে উত্তর হবে লিথিয়াম প্লাস। আমি একটু একটা কল রিসিভ। হ্যালো, হ্যাঁ আমি একটু ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, ডিএইচএস। আমি আসলে এই মাত্র চিটাগাং থেকে পৌঁছেছি, তো সেজন্য মানে একটু কল বেশি আসতেছে। মানে ঢাকায় আসছি আর কি, আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। কয়েকটা মেসেজ একটু রিপ্লাই দিয়ে নি। ওকে, হয়েছে মনে হয়। এইবার হচ্ছে আমি আগে একটা বিষয় পড়াইনি, এটা হচ্ছে বোর মডেল। বোর পরমাণু মডেলে আমাদের তেমন কিছু লাগবে না। যে পয়েন্টগুলো আমি লাগবে আমি একদম সহজে বলে দিচ্ছি। সেম এখানের মতো কয়েকটা কথা আমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে দেখো 3টি ত্রুটি আছে। 3টা ত্রুটিকে, রাদারফোর্ডের 3টা ত্রুটি আছে, ওই 3টা ত্রুটিকে দূর করার জন্য ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি, কক্ষপথের আকার ভিত্তিক হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী, বর্ণালী নামে একটা শব্দ তোমরা মনে হয় শুনে থাকবে। এখান থেকে আমাদের সিকিউ আসতো, এটা নিয়ে আমি খুব সুন্দরভাবে অনেক বিস্তারিত পড়াবো। বিষয়বস্তু বর্ণালী নিয়ে কোনো সমস্যাই থাকবে না। ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা, প্রথম দিকের পড়াগুলো একটু বোরিং, মানে এগুলো দেখবা শুরুতেও পড়তে একটু হয়তো অনেকে বিরক্ত লাগবে, বাট এগুলো আমাদের জানতে হবে। তো বোর কয়টা পয়েন্টের কথা বলছে? 3টা। একটা হচ্ছে ইলেকট্রন স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা, তোমার এর বেশি কিছু পড়া লাগবে না। তাহলে তোমার জানা লাগবে হচ্ছে স্থির কক্ষপথের ধারণা বা শক্তি স্তর বা এনার্জি লেভেলের ধারণা কে দিয়েছে? বোর দিয়েছে। এরপর ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা, এটা কে দিছে বলতো? বোর দিছে। এরপর ও যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন ও শক্তি কি করে বলতো? শোষণ বা বিকিরণ করে, যেখান থেকে বর্ণালী সৃষ্টির ধারণা, বর্ণালী সৃষ্টির ধারণা প্রথম কে দেন? বোর দেন। বিষয় বুঝতে পারছো? বর্ণালী মূলত জিনিসটা 1876-এর দিকে অলরেডি আবিষ্কার হয়ে আসছে, বাট বোর হচ্ছে পরবর্তীতে এটা কি করছে? তোমার বর্ণালী সৃষ্টির ব্যাখ্যাটা দিছে। আমাকে মনে হয় একটু বেশি কালো লাগছে নাকি অন্ধকার লাগছে? তাহলে তোমাদের আবার দেখবা যে পড়ার সময় একটু কেমন কেমন জানি লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি এগুলো এমনি বই থেকে একটু দেখাই দিলাম। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলতো? এই জায়গায় সবচেয়ে বোরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কি? 3টা পয়েন্ট আছে। বোরের কয়টা পয়েন্ট আছে? বোর অ্যাটমিক মডেলে 3টা। বোর অ্যাটমিক মডেল, ঠিক আছে, 3টা পয়েন্ট আছে। জাস্ট শর্টে লিখে রাখো তো। এর মধ্যে 1 নাম্বার পয়েন্ট কি? তোমার এইটুকুই জানা লাগবে। তোমার এখন ধরে ধরে প্রতি লাইন পড়ার সুযোগ নাই, ঠিক আছে? এর চেয়ে তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখো, আমাদের প্র্যাকটিস বুকটা করো, অনেক কাজ দিবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কি? নির্দিষ্ট কক্ষপথ। নির্দিষ্ট কক্ষপথ মানে কি?
নির্দিষ্ট, আরে বাংলা লেখাটা দেখছো কি বিশ্রী। কি যন্ত্রণা। নির্দিষ্ট কক্ষপথ বা হচ্ছে তোমার কি বলতো স্থির কক্ষপথ। বা হচ্ছে কি শক্তি স্তর বা এনার্জি লেভেলের ধারণা, বা এটাকে কি বলি আমরা এনার্জি লেভেলের ধারণা। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে সে ফার্স্ট এই কথাটা বলছে। সেকেন্ড পয়েন্টটা থেকে অনেক কোয়েশ্চেন আসে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। কৌণিক ভরবেগ ইংলিশে আমরা কি বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম, MVR, ভর গুণ বেগ, ভরবেগ। ঠিক আছে, এটার সাথে যখন আর মাল্টিপ্লাই হয়ে গেছে তখন কি হবে কৌণিক ভরবেগ সমান NH ডিভাইড কত 2 পাই। তো এখানে তোমাদের জানতে হবে H কি প্লাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, H কি প্লাঙ্ক কনস্ট্যান্ট, M কি মাস অফ ইলেকট্রন, V কি ইলেকট্রনের বেগ, R কি ইলেকট্রনের যে কক্ষপথে ঘুরছে তার রেডিয়াস। এগুলো নিয়ে আমরা পড়বো। তো এখানে আমি জাস্ট n এর পরিচয়টা দিয়ে রাখি। n কি 0 হয়? তোমরা আমাকে বলো n এর হচ্ছে গ্রহণযোগ্য মান কি হয়? n এর গ্রহণযোগ্য মান কি হয় একটু বলো তো, n এর গ্রহণযোগ্য মান কি হয়? 0 হতে পারে? শক্তি স্তর কখনো শূন্য শক্তি স্তর শুনছো? নিউক্লিয়াসের পরে শক্তি স্তর শুরু হয় কিভাবে? নিউক্লিয়াসের পরে শক্তি স্তর শুরু হয়, এটা ধরো নিউক্লিয়াস, এরপরে কি হয় 1 2 3 এভাবে হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস, তাহলে এটা n ইকুয়াল 1, n ইকুয়াল 2, n ইকুয়াল 3, এটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেল, এটাকে আমরা বলি সেকেন্ড এনার্জি লেভেল, এটাকে আমরা বলি থার্ড এনার্জি লেভেল। আমরা কখনো শূন্য শক্তি স্তর শুনেছি? শূন্য শক্তি স্তর শুনিনি। তাহলে এটা কি হবে বলতো? 0 হবে না, এটা কি হবে 1 2 3 ইত্যাদি কি হবে বলতো? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, মাঝামাঝি ভগ্নাংশ শক্তি স্তর আমরা শুনেছি, শুনি নেই। তাহলে এটুকু জানতে হবে। এরপরে 3 নাম্বার পয়েন্ট কি বলতো? বর্ণালীর ব্যাখ্যা পাওয়া যায়। বর্ণালী, খুব সুন্দর নাম বর্ণালী। এর মানে ইলেকট্রনের শক্তি শোষণ। বর্ণালী জিনিসটা হচ্ছে শক্তির এদিক সেদিক থেকে আসে, বর্ণালীর ধারণা। এটুকু আমাদের জানা লাগবে। ঠিক আছে, এটুকু আমাদের জানা লাগবে। এটুকু একটু লিখে নাও তো, লিখে হলে একটু ওয়াই বলো, ছোট একটা জিনিস, এটুকু একটু লিখে রাখো। আর আমি খুব বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলবো না, বাট এখন যেমন দেখো অনেক সময় হয়েছে, আমরা ধীরে ধীরে দেখবা পড়ার ভিতর যাচ্ছি। আর এগুলো ছিল একদম বিগিনার লেভেলের জিনিসগুলো হয়েছে মনে হয়, মানে ছোটখাটো ভাবে এই জিনিসগুলো জানছি। এখানে আমি একটা জিনিস একটু দেখাতে পারি কিনা দেখি তো। বর্ণালীর একটু আইডিয়া এখানে ব্রিফ, বর্ণালী এখন লাগবে না। ওকে, দেখো এই যে জিনিসটা, এটা কি নিউক্লিয়াস, তাই না? এটা কি নিউক্লিয়াস, এটা কি n ইকুয়াল 1, এটা কি n ইকুয়াল 2, এটা কি n ইকুয়াল 3, এটা কি n ইকুয়াল 4, এটা কি n ইকুয়াল 5, এটা কি n ইকুয়াল 6, এটা কত n ইকুয়াল 7, এটা কত n ইকুয়াল 8, এটা কত n ইকুয়াল 9। এগুলা ঠিক ঠিক আছে। বাস্তবে n এর মান কত হয়? এই বাস্তবে n এর মান কত হয় এটা বলো তো, বাস্তবে n এর মান কত? বাস্তবে n এর মান কত হয়? মানে n এর ম্যাক্সিমাম মান কত পর্যন্ত হতে পারে? গ্রহণযোগ্য মান কত পর্যন্ত হতে পারে? 8 নাকি 7 নাকি 10 নাকি 5? এই কত পর্যন্ত হতে পারে বাস্তবে মান? বাস্তবে n এর গ্রহণযোগ্য মান হতে পারে হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত। ঠিক আছে, ওর গ্রহণযোগ্য মান হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত। কিন্তু গ্রাউন্ড স্টেটে, যেটাকে আমরা বলি হচ্ছে কোনো পরমাণুকে তুমি কোনো এক্সাইটেড করো নাই, এর মানে হচ্ছে ও জিমাই জিমাই, যেমন আমরা পড়তেছি জিমাই জিমাই ধরো আছে বিষয়বস্তু, এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট বা ভূমি অবস্থা। তো তোমার হচ্ছে বাইরে থেকে যখন এনার্জি দিবা তখন হচ্ছে এক্সাইটেড স্টেটে যায়, তখন ওর শক্তি স্তর n সমান ইনফাইনাইট হতে পারে। বাট গ্রাউন্ড স্টেটে n এর মান হয় কত বলতো? 7 পর্যন্ত। সাধারণ অবস্থায় বা গ্রাউন্ড স্টেট বা ভূমি অবস্থায় বাইরে থেকে কোনো শক্তি না দিলে n এর সর্বোচ্চ মান সাধারণ অবস্থায় কত পাওয়া যায়? 7। বিষয় বুঝছো? কিন্তু গ্রহণযোগ্য মান কত পর্যন্ত হতে পারে? ইনফাইনাইট। যখন ওকে শক্তি দেওয়া হয় কত পর্যন্ত? ইনফাইনাইট। এই যে জিনিসটা দেখছো, এই যে দেখো এখান থেকে একটা রেডিয়েশন বের হয়েছে না, এখান থেকে যখন একটা ইলেকট্রন এখানে আসছে ওর শক্তি ছিল বেশি, এখন শক্তি কমে গেছে, সেই জন্য বিকিরণ। যখন দেখো এখান থেকে মানে কি 4 থেকে 1-এ আসতেছে, এটার নাম কি?
ফার্স্ট এনার্জি লেভেল, এটা সেকেন্ড এনার্জি লেভেল, এটা থার্ড এনার্জি, এটা ফোর্থ এনার্জি লেভেল, এটা ফিফথ এনার্জি লেভেল। মুখে বলো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, ঠিক আছে? এটা হচ্ছে কি বলতো প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটা অষ্টম, এমনি করে করে, তাই না? এই স্তরের শক্তি বেশি নাকি এই স্তরের শক্তি বেশি? প্রথমের বেশি নাকি দ্বিতীয়ের বেশি? যত শক্তি স্তর সংখ্যা বাড়বে তত ওর শক্তি কি হবে? বাড়বে। এটা হচ্ছে E1, এটাকে আমরা কি দিয়ে লিখি? E2, এটাকে আমরা কি লিখি? E3, এটাকে কি লিখি? E4, এটাকে কি লিখি? E5, এটাকে কি লিখি? E6, এটাকে কি লিখি? E7। তাহলে তোমরা আমাকে বলো E1, E1 গেটার, E2 গেটার, E3 গেটার, E4 এটা ঠিক, নাকি E1 লেস দেন E2 লেস দেন E3 লেস দেন E4 এটা ঠিক? কোনটা ঠিক? এক ঠিক না দুই ঠিক? ঠিক আছে, এক ঠিক নাকি দুই ঠিক? এর মানে E1 গেটার, E2 গেটার, E3 গেটার, E4 এটা ঠিক নাকি হচ্ছে এটা দুই ঠিক? প্রথমের চেয়ে দ্বিতীয় শক্তি, এটা শক্তির স্তর যেমন বাড়ছে ওর কি বেড়ে যাচ্ছে বলতো? এনার্জি বাড়ছে। সেই জন্য যখন দুই থেকে একে আসতেছে ও কি করছে বলতো? এনার্জি, ওর এখানে শক্তি ছিল বেশি, এখন যে একে আসছে ওর এত এনার্জি লাগছে না, এটা বিকিরণ করে দিচ্ছে। কিন্তু যদি কি হয় এক থেকে দুইয়ে যায় তখন ও কি করবে বলতো? এনার্জি কত সুন্দরভাবে লেখা আছে, এনার্জি অ্যাবজর্ভ করবে। এখন যদি এখানে যায় তাহলে ওর কি করতে হবে? এনার্জি অ্যাবজর্ভ করতে হবে। ও এখন আর কি করবে না? রেডিয়েট করবে না, শক্তি শোষণ করবে। এইবার আমি কি করে দিই, এখানে ধরো এখান থেকে এখানে আসছে তাহলে ও এনার্জি বিকিরণ করবে, এখান থেকে এনার্জি আসছে এনার্জি বিকিরণ করবে, এখানে আসবে এনার্জি বিকিরণ করবে, এমন এমন করে এনার্জি বিকিরণ করবে, এমন এমন করে এনার্জি কি করবে বলতো? বিকিরণ করবে। বিষয় বুঝতে পারছো? এইবার একটা কোয়েশ্চেন বলো, এবার একটা কোয়েশ্চেন আমি এমসিকিউ দিচ্ছি, এটা যে পারবা ও মোটামুটি ধরো খুব ভালো লেভেলে। বর্ণালীর ধারণা, এগুলারে নাকি বর্ণালী বলে। এর মানে বর্ণালী মানে কি আপাতত আমরা জানছি, যা শব্দটা জানছি। বিষয় বুঝতে পারছো? তো বর্ণালী মানে আপাতত আমরা জানছি হচ্ছে শক্তি শোষণ বিকিরণ নিয়ে কিছু, বর্ণালী নিয়ে আমরা ডিটেইল পড়বো, এখন মাথা ব্যথা নাই। বিষয় বুঝতে পারছো? তাহলে তোমরা আমাকে এইটুক বলো যে এই কোয়েশ্চেনের উত্তর যারা যারা দিতে পারবা ওরা মোটামুটি ধরো অন্য লেভেলে চলে গেছো। পারমাণবিক বর্ণালী কি রকম হবে? বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন নাকি হচ্ছে বোধ? এই তো এ বলছে ম্যাক্সিমামের উত্তর এ, কিছু আবার বিও বলেছে। নাকি বোথ, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন নাকি বোথ? ওকে, অনিতা বলেছে সি নাম্বারটা, এর মানে বোথ বলেছে। মারুফ বলেছে বি, গোলাম মোস্তফা বলেছে এ, তাহসান বলেছে বি, প্রমি বলেছে বি, হুমায়রা বলেছে এ, শেষ সপ্তকোণ নাম ও বলেছে বি। ওকে, আমি বলি দেখো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন মানে কি? দেখো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন মানে কি? ঢেউ যদি এমনি এমনি চলতে থাকে, ঠিক আছে, এমনি এমনি যখন চলতে থাকে ওইটাকে বলা হয় কন্টিনিউয়াস, এটাকে বলা হয় কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস স্পেকট্রাম বা স্পেকট্রা। এর মানে কি বলতো? কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন, মানে কোনো ছেদ নাই, এখানে কন্টিনিউয়াস চলছে, অবিচ্ছিন্ন। এটা হচ্ছে অনেক হাই লেভেলের কোয়েশ্চেন। এখন যেটা দিছি কোয়েশ্চেন দেখে মনে হচ্ছে অনেক ছোট। আর এখানে যেটা ধরে এমনে করে গেছে, আবার এমনে করে একটা মারছে, আবার এমনে করে একটা গেছে, আবার এমনে করে একটা গেছে, এটারে বলা হয় কি বলতো? বিচ্ছিন্ন বর্ণালী। এটাকে বলা হয় ডিসক্রিট স্পেকট্রাম, স্পেকট্রাম বা বিচ্ছিন্ন বর্ণালী। আমাদের পারমাণবিক বর্ণালী হচ্ছে কোন রকম? বিচ্ছিন্ন বর্ণালী, ঠিক আছে? পারমাণবিক বর্ণালীর উদাহরণ কিসের বলতো? কোনটার উদাহরণ? এটার, এটার এক্সাম্পল হচ্ছে কি? অ্যাটমিক স্পেকট্রা, পারমাণবিক বর্ণালী। এটার এক্সাম্পল কেউ দিতে পারবা? এটার এক্সাম্পল কেউ দিতে পারবা? পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রাম হচ্ছে এটার। তাহলে পারমাণবিক বর্ণালী কেমন হবে বলতো? বিচ্ছিন্ন। আর এটা কি? লাইট, গুড। এটা হচ্ছে সূর্যের যে আলো। এটুকু একটু ছোট করে নোট করে রাখো তো, পারমাণবিক বর্ণালী কেমন হবে বলতো? বিচ্ছিন্ন হবে। ঠিক আছে, এবার কেউ আমাকে বলতে পারবে এটা কেন বিচ্ছিন্ন?
খুব ভালো কথা। এটার উদাহরণ হচ্ছে পারমাণবিক বর্ণালী দিলাম। পারমাণবিক বর্ণালী কেন বিচ্ছিন্ন, এটা যে বলতে পারবো, ও টিচার লেভেলে চলে গেছে, ও আর স্টুডেন্ট লেভেলে নাই, ও মানে ওর বেসিক খুব ভালো হয়ে গেছে, ও বন্ধু বান্ধবকে বুঝাতে পারবে এটা কেন বিচ্ছিন্ন। আমি তো বলে দিলাম এটা বিচ্ছিন্ন, মানে বুঝছো, তুমি এইটুকু মনে রাখলে তুমি পারবে গেছো। এটা হচ্ছে বিচ্ছিন্ন, পারমাণবিক বর্ণালী বিচ্ছিন্ন, পারমাণবিক বর্ণালী বিচ্ছিন্ন। সূর্যের আলো এটা হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস ভাবে চলছে। এখন পারমাণবিক বর্ণালী কেন বিচ্ছিন্ন হবে এটা বলো তো। মানে কেউ একদম এক্স্যাক্টলি বলো, মানে কেন বিচ্ছিন্ন হবে। একটু চিন্তা করো তাহলে সুবিধা হবে, অ্যাডমিশনে এসে একটু চিন্তা করতে হবে। সারা, ওর নাম কি দেখি একটু, মিজি সোহা বলেছে স্যার আমি কোনো লেভেলে যেতে চাই না। ওকে, এবার একটু দেখো কেন বিচ্ছিন্ন আমি একটু বলি। এর কারণ হচ্ছে বোর প্রথম বলেছে শক্তি এমন না যে একটার সাথে আরেকটা লাইগে আছে। এই যে দেখো বোর প্রথম কি করছে বলতো, শ্রেণীবিন্যাস করছে। এই যে দেখো বলছে হচ্ছে, ও এমন বলে না যে শক্তি, এই যে দেখো এমন যদি হতো যে এটার কোনো ব্যবধানই নেই, তখন কি হতো বলতো, কন্টিনিউয়াস হতো, মানে এদের ভিতরে সব শক্তি আর শক্তি। কিন্তু এখন বলছে যে না, এর মাঝে একটা গ্যাপ আছে, এর মাঝে একটা গ্যাপ আছে দুইজনের। আবার দেখো তো এই দুইজনের মাঝে কি আর একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ। এর মানে আমার হচ্ছে যখন এনার্জি যাবে তখন কি আমি পুরাটা পাবো নাকি মাঝে মাঝে গ্যাপ হয়ে যাবে, মাঝে গ্যাপ হবে, মাঝে গ্যাপ হবে, মাঝে গ্যাপ হবে। এর মানে ইলেকট্রনগুলো ফিক্সড এনার্জি লেভেল মেনটেইন করে। বিষয় বুঝতে পারছো, এগুলো এমন না যে চাইলেই মানে ওর এনার্জি 2.1 ওর এনার্জি না, ধরে নিলাম ওর এনার্জি হচ্ছে 2.1 ওর এনার্জি না, ওর এনার্জি আরেকটা দেখবে আরেকটু পরে, একটা -13.6 হলে আরেকটা দেখবে -3.4, এরকম, মানে একটা গ্যাপ আছে। তো এখান থেকে আমরা কি পাইছি বলতো, পারমাণবিক বর্ণালী বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। পারমাণবিক বর্ণালী হচ্ছে কি বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন বর্ণালী, ঠিক আছে, পারমাণবিক বর্ণালী বিচ্ছিন্ন বর্ণালী। এইটুকু একটু লিখে রাখো, আশা করি এটা মাথায় গেছে, মোটামুটি একটা আইডিয়া পাইছো, অনেকটুকু একটা আইডিয়া পাইছো। একটি ইলেকট্রনের ভর কত, এটা তো পারবা না, এটা তো পারবা না, ঠিক আছে, এটা আপনি দিয়ে দিছি, এটা একাডেমিক, তো এটা আপনি দিয়ে দিছি আর কি, যদি এমইউতে দিয়ে দেয় এটা হিসেব করা তো জটিল হবে। একটি ইলেকট্রনের ভর, এটা আমি এমনি জাস্ট বলে দিই যেহেতু এসে গেছে। ইলেকট্রনের ভর হচ্ছে কত, 9.1 ইন্টু 10⁻24 বলি 28 গ্রাম, ঠিক আছে। এক এমইউতে নিতে গেলে এটাকে কি দিয়ে ভাগ করে দিতে হবে, মানে এমইউতে নিতে গেলে 1.66 ইন্টু 10⁻24 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা কিসে চলে যাবে, এমইউতে। এক এমইউ সমান কত, 1.66 ইন্টু 10⁻24। এবার আমি যদি এমনি একটু চালাকি করে করতে চাই তাহলে কি আসে দেখো তো, 10⁻24 28, আর এখানে কত 10⁻24, তাহলে কত আসে 10⁻⁻4। আর 9কে যদি আমি এটা কত প্রায় 1.5 এটা দিয়ে ভাগ করে দিই, 1.5 মানে কত তোমার 1.66, মানে আসলে তো 1.5 না, আমি ধরো হিসেবে সুবিধার জন্য ধরলাম হচ্ছে কত 1.5, তাহলে 1.5 মানে কত 3/2, 3/2, তাহলে 2 এদিকে উঠে যায়, 3 কত 6 ইন্টু, মানে 6-এর একটু এদিক সেদিক করে আসবে আর কি। এর মানে এটা কত হবে 5.84 ইন্টু 10⁻⁻4 এমইউ বের করে ফেলতে পারি আমরা চাইলে। বুঝতে পারছো, যাক আশাই ভালো হয়েছে, আমরা একটু হাতে ক্যালকুলেশনও দেখতে পারলাম। বুঝো নাই, বুঝো নাই, বুঝো নাই, এটা কি করছে বুঝছো। এক এমইউ সমান কত 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, তাহলে 1 গ্রাম সমান কত হয়, 1 গ্রাম সমান হচ্ছে 1.66 ইন্টু 10⁻24 এমইউ। তাহলে এটাকে কিসে নিতে বলেছে তোমাকে, দেখো তো গ্রামটাকে এমইউতে নিতে বলছে, সেই জন্য 1 গ্রামকে গ্রাম থেকে যখন এমইউতে নিবে তখন কি করবা, 1.66 ইন্টু 10⁻24 দিয়ে ভাগ করে দিবা, তাহলে 10⁻28, 10⁻24 যদি নিচ থেকে উপরে উঠে তাহলে কি হবে 10⁻28 প্লাস 24, এর মানে কত থাকে 10⁻4, আর এটা হচ্ছে 9.1, 1.66কে আমরা সুবিধার হিসেবের জন্য 1 পয়েন্ট কি ধরে নিছি 5, এর মানে কত 3/2, 2 এদিকে আসলে 18,
18কে 3 দিয়ে কাটলে কত 6, এর মানে আসলে তো হচ্ছে আমরা 1.5 হিসাব করছি, আসলে তো হচ্ছে 1.66, তাহলে 6 × 10⁻⁴, এটা এমনি অটো মিলে যায়, ওই 10⁻⁴ দিয়ে অটো মিলে যায়। দেখছো মনে হয় এটা। 4 থেকে 3-এ আসলে কি গ্যাপ থাকে না? অবশ্যই থাকে, দুইজনের মধ্যে একটা শক্তির গ্যাপ থাকে। হ্যাঁ, পাওয়ার দেখলেই হয়ে যায় এটা। এরপরেরটা দেখো তো, পারমাণবিক ভর একক mu এর মান কত? mu এর মান হচ্ছে 1.6605 × 10⁻24 গ্রাম, ঠিক আছে, 10⁻24 গ্রাম। এটা দেখো, নিচের কোনটি থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকিরিত হয় না? এই কোয়েশ্চেনটা একটু স্টার দিয়ে রাখো, এগুলো আসতে পারে, আমি যেগুলো যেগুলো করাবো সবগুলাই পড়বা, মানে কোনোটাই বাদ দিবে না, সবগুলাই পড়বা। সবগুলো থেকে দেখো তুমি কিছু না কিছু হচ্ছে পরে কাজ দিবে। নিচের কোনটি থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকিরিত হয় না? আলফা কণা বিকিরিত হয়, কিছু আছে, কিছু এলিমেন্ট আছে, এগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে বিকিরিত হয়। তাহলে তোমরা মনে রাখবে কোনটা থেকে স্বতঃস্ফূর্তভাবে মিলিত হয়? ফ্রান্সের রানা, মানে এগুলো কৃত্রিম না আর কি, ফ্রান্সের রানা রাতে উড়ে, এর মানে রানা ফ্রান্সে গিয়ে দেখো রাতে উঠছে, কিছু একটা করে উঠছে, এই যে দেখো, তাহলে ফ্রান্সের, এর মানে কি এফআর, রানা এর মানে কি রেডন, এরপরে হচ্ছে কি রেডিয়াম, উড়ে ইউরেনিয়াম। তাহলে কি আছে বলো তো, এগুলো হচ্ছে ন্যাচারাল, মানে এগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে তোমার কি হবে? নির্গত হবে। কিন্তু গোল্ড আছে এই লিস্টে, তাহলে গোল্ড থেকে কি হবে না বলো তো? স্বতঃস্ফূর্তভাবে নির্গত হবে না। বলছে কোনটি থেকে আলফা কণা বিকিরিত স্বতঃস্ফূর্ত হয় না? না, এগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে হবে, এগুলো থেকে তুমি লিখে রাখো, এগুলো থেকে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকিরিত হবে, আর এখান থেকে হবে না। ফ্রান্সের রানা, এর মানে ফ্রান্সিয়াম, রেডন, রেডিয়াম, এরপর হচ্ছে কি ইউরেনিয়াম। বলেছে কোনটি হতে স্বতঃস্ফূর্তভাবে। আচ্ছা তোমরা আমাকে এটা বলো তো, এটা হচ্ছে আলফা কণা কখন কার থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় মৌল থেকে। তাহলে কিছু আছে তোমার প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, কিছু আছে কি কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। তাহলে এগুলা কি বলতো? এগুলো হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। এগুলা কি? প্রাকৃতিক, মানে এগুলো ন্যাচারাল আর কি, সহজ কথা, তেজস্ক্রিয় মৌল। তাহলে এগুলা থেকে স্বতঃস্ফূর্তভাবে কি নির্গত হবে? আলফা কণা নির্গত হবে, ঠিক আছে। এগুলা থেকে স্বতঃস্ফূর্তভাবে কি নির্গত হবে? আলফা কণা নির্গত হবে। আলফা কণা নির্গত হবে। বুঝতে পারছো জিনিসটা? বুঝলে একটু ওয়াই বলো, ঠিক আছে। জিনিসটা বুঝে গেলে একটু ওয়াই বলো, তাহলে আমরা পরেরটাই মুভ করি। বুঝতে পারছো মনে হয়। এরপরের কোয়েশ্চেন দেখি তো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় শূন্যপাতের পুরুত্ব কত ছিল? দেখছো এগুলো প্রিভিয়াস ইয়ার্স আসছে, দেখি তোমরা বলো শূন্যপাতের পুরুত্ব কত ছিল? অ্যান্সার কোনটা হবে? 0.40, এরপর 4 সেন্টিমিটার। এটাকে আবার কেমনে দিতে পারে বলো তো? 4 × 10⁻⁵ সেন্টিমিটার। আমি মডেল টেস্ট নিলে যেমন আমাদের এসিএস বলো, বা তুমি অন্য যেখানে মডেল টেস্ট দাও না কেন, এটা ধরো এরকম করে দিয়ে দিতে পারে তোমাকে। তাহলে 4 × এটা কত হয়ে যেতে যাবে? 10⁻⁵ × 10⁻² মিটার। তাহলে কত হবে? 4 × 10⁻, ইন জেনারেল পেঁচাই না, বাট আমরা জাস্ট প্রস্তুতি নিয়ে রাখা আর কি। 4 × 10⁻7 মিটার, এইভাবেও দিতে পারে অপশানটা, ঠিক আছে। মানে ভালো করার জন্য তো তোমার প্রস্তুতিটা একটু আরেকটু চিন্তা করতে হবে, এখান থেকে আর কি কি আসতে পারে। হয়েছে মনে হয়, এইটুক শেষ মনে হয় সবার। নিউক্লিয়াসের ব্যাস কত? দেখো এটা ডেন্টালে আসছে, সাস্টে আসছে, দেখি এটা বলো নিউক্লিয়াসের ব্যাস কত? এগুলাই আসে বারবার ঘুরে ফিরে। তাহলে নিউক্লিয়াসের ব্যাস কত? নিউক্লিয়াস হচ্ছে সাইজে ছোট, পরমাণু হচ্ছে সাইজে বড়, নিউক্লিয়াস হচ্ছে সাইজে ছোট। তাহলে নিউক্লিয়াস কি ছিল? এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি ছিল? 10⁻⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। কিন্তু
এর মানে কি হবে বলো তো, 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার মানে কত, 10 টু দি পাওয়ার -15 মিটার। 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার এর মানে কি হয়, 10 টু দি পাওয়ার -13 ইন্টু কত, 10 টু দি পাওয়ার -2 মিটার। তাহলে কত হবে, 10 টু দি পাওয়ার -15 মিটার। বুঝতে পারছো এটা? তাহলে এটার উত্তর হচ্ছে কি বলতো, বি। উত্তর হচ্ছে বি। আমি আরেকটু টাইম দিই নাকি, আরেকটু টাইম দিচ্ছি, এটা লিখে নাও। বিপ্লব বলেছে ভাই 13 কেন, 14 ছিল তো না, 14 ছিল না, ছিল হচ্ছে 10 টু দি পাওয়ার -12 থেকে 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে কিসে দেয়া আছে, মিটারে দেয়া আছে, সেই জন্য এরকম। একজন জিজ্ঞেস করেছে আর্কাইভ থেকে কোনো একটা চ্যাপ্টার শেষ করলে কতটুকু কভার হবে দাদা। আর্কাইভ থেকে যদি শেষ করো খুব ভালোভাবে কভার হবে, আগের ক্লাসগুলো খুব ভালো ছিল। বিষয় বুঝছো? এটা একটু বলো তো দেখি, মারুফ জিজ্ঞেস করেছে আগেরটা আরেকবার, এর আগে এটা একটু বলে যাও, আগেরটা বলবো। পরমাণুটি এর নিউক্লিয়াস থেকে কত গুণ বড়, পরমাণুটি এর নিউক্লিয়াস থেকে কত গুণ বড়, এটার উত্তর দাও। উত্তর দিবে, উত্তর না দিলে এগুলো দেখবা এখন ভুল করো, কোনো সমস্যা নাই। তাহলে কত, 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। ঠিক আছে, 10,000 থেকে 1 লক্ষ গুণ। নিউক্লিয়াসের ব্যাস কত, নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10 টু দি পাওয়ার -12 থেকে 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার মানে তোমার কত হয়, 1 সেন্টিমিটার। সেন্টিমিটারটাকে যদি চেঞ্জ করো সমান কত আসে, 10 টু দি পাওয়ার -2 মিটার। তাহলে 10 টু দি পাওয়ার -15 মিটার। ঠিক আছে, এটা জিজ্ঞেস করেছে। তোমাকে যদি এখানে জিজ্ঞেস করতো নিউক্লিয়াস না দিয়ে পরমাণুর ব্যাস কত, তাহলে উত্তর হতো কিন্তু এটা, কারণ এটার ব্যাস কত, 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার সমান কত হবে, 10 টু দি পাওয়ার -10 মিটার। এই যে এরকম একটা চিত্র তোমাদের আঁকাইছিলাম, মনে আছে? এই চিত্রটা যে তোমাদের আঁকাইছিলাম, দেখছো আমরা এই ছোটখাটো হাবিজাবি এগুলো পড়তে হতো, এই চ্যাপ্টারের শুরুতে সব হাবিজাবি। এখানে বলছিলাম না এই হাইড্রোজেন পরমাণুর ব্যাস এরকম। ঠিক আছে, এই জিনিসটা এটা দেখলে হচ্ছে আশা করি মনে পড়ার কথা। কই, ওকে, এবার এটা একটু বলো, আলফা কণিকা বিক্ষেপণে বিজ্ঞানী রাদারফোর্ড কি আবিষ্কার করেন? সিইউতে আসছে 10-11তে। এগুলো কোনো কোয়েশ্চেন, কেউ যদি একটু মনোযোগী হয় তোমার জন্য ভার্সিটি অনেক ইজিলি তুমি একটা ভালো ভার্সিটিতে চান্স পাবা। আলফা কণিকা বিক্ষেপণে বিজ্ঞানী রাদারফোর্ড কি আবিষ্কার করেন? ঠিক আছে, বিজ্ঞানী রাদারফোর্ড কি আবিষ্কার করেন, নিউক্লিয়াস। বিজ্ঞানী রাদারফোর্ড কি আবিষ্কার করেন, নিউক্লিয়াস। তোমরা আমাকে বলো কত পার্সেন্ট আলফা কণা সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসে, কত পার্সেন্ট আলফা মানে কতটা আলফা কণা সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসে? 20,000-এর মধ্যে একটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসে, 20,000-এর মধ্যে একটা হচ্ছে একদম সম্পূর্ণ বিপরীতে ফিরে আসে। নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের পরিভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কক্ষপথের ধারণা দিয়েছেন কোন বিজ্ঞানী? যে ইউতে আসছে 22-23। দেখছো এগুলো নাকি কোয়েশ্চেন? আরেকজন এটার উত্তর দিছো হচ্ছে সি। সি কোথা থেকে, পাওলি এটা বলে নাই। ঠিক আছে, এটা পাওলি বলে নাই, বাট উত্তর দিবা নির্দিষ্ট কক্ষপথ বা স্থির কক্ষপথ বা শক্তি স্তর। ঠিক আছে, বা নির্দিষ্ট শক্তির কক্ষপথ, এটার আইডিয়া কে দিছে? এটার আইডিয়া দিছে হচ্ছে বোর। নির্দিষ্ট কক্ষপথ মানে কি, নির্দিষ্ট কক্ষপথ মানে হচ্ছে ফিক্সড এনার্জি লেভেল। কি নির্দিষ্ট, নির্দিষ্ট কক্ষপথে কি নির্দিষ্ট, শক্তি নির্দিষ্ট। নির্দিষ্ট কক্ষপথ মানে কি, নির্দিষ্ট শক্তির কক্ষপথ, যেটা বোর বলেন, এই রাদারফোর্ড বলেন। এটা বলছে কে বলতো, কক্ষপথ এনার্জি লেভেল। ঠিক আছে, এটা কে দিছে, এটা বোর দিছে। এবার দেখো প্লাঙ্কের ধ্রুবকের মান কত, জেইউতে আসছে 21-22। দেখো কত সুন্দর কোয়েশ্চেন, মানে নর্মাল পড়া যা আছে বইয়ে এগুলো থেকে একটু ঘুরে পেঁচায়। তোমরা বলো এটার উত্তর কি? ভাই কঠিন কিছুই না, সত্যি কথা। বই কেউ যদি একাডেমিকে পড়ে আসে, ভার্সিটির জন্য তুমি মানে সত্যি কথা অ্যাডমিশনে পড়াটা এখন আমরা দেখাই দিচ্ছি যে যা পড়ে আসছো এগুলা থেকেই কোয়েশ্চেন আসে, এটা বুঝানো তোমাকে, এগুলো করানোর মানে হচ্ছে। তাহলে এটা কি দেখো তো, এটার উত্তর হবে, কত সুন্দর কোয়েশ্চেন, এটার উত্তর হবে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আমি তোমাকে বলি প্লাঙ্কের ধ্রুবক কি হতে পারে। প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে, কই লিখবো, এখানেই লিখে যাও, H সমান 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34
জুল সেকেন্ড, এককটা দেখবা, জুল সেকেন্ড, পার সেকেন্ড বলে দেয় অনেকে, পার সেকেন্ড বললে হবে না, ঠিক আছে, জুল সেকেন্ড। 1 জুল সমান কত? তোমরা এইটুক মনে হয় শুনে আসছো তাই না, একটু একটু কানে সবার আছে। 1 জুল সমান কত? 10⁻⁷ আর্ক। এর মানে এটা হচ্ছে শক্তির একক এসআইএ, আর আর্ক হচ্ছে কি সিজিএস। তাহলে এটা যদি আর্কে নিই, এখানে সব জায়গায় আমরা দেখছি কি দেয়া আছে, আর্ক দেয়া আছে, এখানেও কি দেয়া আছে, আর্ক দেয়া আছে। কেউ না বুঝলে আমাকে বলবা, আমি আজকে পুরোপুরি মুডে নাই, পুরোপুরি এনার্জিতে নাই, বুঝছো, এই যে দৌড়াদৌড়ি, মানে দৌড়াই, ল্যাপটপ নষ্ট হয়ে আসছে তো, কিন্তু কোনোটা কেউ যদি না বুঝো আমাকে কিন্তু বলবা, ঠিক আছে, আমি আবার চেষ্টা করবো, আবার বুঝে দিব জিনিসগুলো। মানে আমি একটু ঠান্ডা মাথায় পড়াচ্ছি সেই জন্য। 6.626 ইন্টু কত হবে? 10⁻34 ইন্টু কত হবে? 10⁷ আর্ক সেকেন্ড, ঠিক আছে। না বুঝলে আমাদের এখানে সবসময় জিজ্ঞেস করতে পারবা জুল। আর এটা কি বলতো, 1 জুল সমান তাহলে কি লিখলাম? 1 জুল সমান লিখলাম 10⁷ আর্ক। দেখছো, এটার পরিবর্তে এখানে কি লিখছি? 10⁷ আর্ক। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হবে হচ্ছে তোমার 6.626 ইন্টু 10⁻⁻34, এখানে কত আছে? 7। তাহলে এখানে কত হয়? 27 আর্ক সেকেন্ড। এখানে সবগুলো কিসে দেয়া আছে বলো তো? আর্গে দেয়া আছে, এটাও আর্গে দেয়া আছে, এটাও আর্গে দেয়া আছে। এইবার খুব মজার একটা বিষয় বলি, ধরো কেউ চিন্তা করলো এটাকে 6.626 আছে, ও একটু ধরো এটা চিন্তা করলো ভালো লাগতেছে না, এটা পছন্দ হচ্ছে না, এটা 66.26 লিখবে। তাহলে এখানে কি করতে হবে? এই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে দশমিক এদিকে আসে, 10 দিয়ে ভাগ করলে দশমিক বামে যায়। এই জিনিসটা আমি ক্লাসে অনেকবার বলবো, তখন হচ্ছে একদম অন্যান্য ভাইয়েরাও বলবে, তখন একদম মাথায় এসে যাবে, সেট হয়ে যাবে। ধরো দশমিকটারে তোমার এখানে আছে, এটারে একগর এদিকে নিতে চাইছো, তাহলে তোমার এই জিনিসটাকে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে। এটারে যদি 10 দিয়ে গুণ করো, বাইরে 10 দিয়ে ভাগ হবে, বাইরে 10 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 10⁻28। এরপর এটারে ধরো 2 ঘর এদিকে নিতে চাইছো, 2 ঘর এদিকে নিতে চাইলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটারে যদি 100 দিয়ে গুণ করো, এর মানে এই জায়গায় 100 দিয়ে ভাগ করবে, 100 দিয়ে ভাগ করলে আরো কি আসবে বলো তো? 10⁻29 হয়ে যাবে। এর মানে এটার উত্তর হবে কি? সবগুলা। সবগুলা দেখো, বুঝো নাই, মানে বললাম হচ্ছে ধরো এটা কি আছে 6.626, তোমাকে এখন বললো যে এটা এরকম আছে, এটা তোমার পছন্দ হচ্ছে না, 66.26 ইন্টু 10⁻, তাহলে কত হবে? যদি এটা লিখতে চাও একটু ঠান্ডা মাথায়, 6.626, তো এটাকে তুমি কি লিখতে চাইছো? 66.26, ঠিক আছে। তাহলে এটারে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। এর মানে এখানে যেটা আছে এটাকে 10 দিয়ে ভাগ, এটাকে 10 দিয়ে যদি ভাগ করো তাহলে কি হবে? 10⁻28, ঠিক আছে, 10⁻28 আর্ক সেকেন্ড। এরপর আরো একবার এদিকে আনতে চাইলে এখানে 100 দিয়ে গুণ, বাইরে 100 দিয়ে ভাগ, 10⁻, তাহলে এটার উত্তর হবে কি? সবগুলা। ওকে, গুড, বুঝছো। তারেক বলেছে আমার মতো অনেকে ফার্স্টে অ্যান্সার পেয়ে দিয়ে দিবে, বাকিগুলো দেখবেন। এক্স্যাক্টলি, অনেকে এই কাজ করবে। অনেকে হচ্ছে ওই যে কোনটি থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিচ্ছুরিত হয় এর ভিতরেও ফার্স্টে ইউরেনিয়াম দেখেই তাকাই দিবে। এখানে কোয়েশ্চেন করছে হয় না, তাহলে হয় না কি হবে বলতো? ফ্রান্সের রানা রাতে উড়ে, এর মানে ফ্রান্সিয়াম, রেডিয়াম, রেডন, ইউরেনিয়াম এগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে হবে। এইবার রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায় জিঙ্ক সালফাইড কেন ব্যবহার করেন? রাদারফোর্ড বলছে কি বলতো, নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায় জিঙ্ক সালফাইড কেন ব্যবহার করেন? জেইউতে আসছে 17-18। কি সহজ কোয়েশ্চেন, দেখো কি সুন্দর কোয়েশ্চেন, মানে তোমার যা পড়ছো তার উপর ভিত্তি করে, নতুন কিচ্ছু দেয় নাই, মানে তোমার এমন না যে উল্টাপাল্টা জায়গা থেকে কোয়েশ্চেন। জিঙ্ক সালফাইড কেন ব্যাখ্যা করেন এটা বল, মানে কেন ব্যবহার করেন? গুড, সবাই বলতে পারছো আলফা কণার দিক পরিবর্তন বোঝার জন্য। মানে আলফা কণা মারছে, খুব সুন্দর কথা। আলফা কণা এদিক থেকে ধরো ছুঁড়ে দিল, এটা ধরো একটা সীসার বাক্স ছিল, এখান থেকে কি করছে, এখানে ধরো একটা ইউরেনিয়াম বা কিছু একটা ছিল, এখান থেকে ধরো আলফা কণা যাচ্ছে, আলফা কণা যাচ্ছে, আলফা কণা গিয়ে কই অ্যাটাক করলো, মানে ও কি করতেছে, ও কি সোজা যাচ্ছে নাকি সাইডে যাচ্ছে নাকি ফিরে আসছে, এটা তো বুঝতে হবে কিছু একটা। তো এখানে সেই জন্য কি দিয়ে দিছে বলতো, এই জায়গায় জিঙ্ক সালফাইডের প্রলেপ দিছে, যে জায়গায় পড়বে ওই জায়গায় স্টার উৎপন্ন হবে, মানে ওই জায়গায় দেখবা হচ্ছে এখানে কি আলোক ছটা, যে জায়গায় পড়বে এখানে কি দেখা যাবে বলতো, আলোক ছটা দেখা যাবে। বিষয় বুঝতে পারছো মনে হয়? এর মানে কি হবে, আলফা কণার দিক পরিবর্তন বোঝার জন্য। আমি তোমাদের একটু দেখাই, তাহলে তোমার জন্য আইডিয়াটা মনে হয় আরো ভালো হবে। কই গেল এই, মানে এটা অফিসের সেটআপ তো, আমার মাথা ঘুরতেছে, বারবার এটা খুঁজে বের করা লাগে।
দেখছো বারবার এটার খুঁজে বাইর করা লাগে কই আচ্ছা বাদ দাও এটা না দেখে এবার এটা দেখো বোরের পরমাণু মডেল কোনটির জন্য প্রযোজ্য আর ইউতে আসছে 15-16তে ঠিক আছে আর ইউতে 15-16তে আসছে কোনটির জন্য প্রযোজ্য হাইড্রোজেনের জন্য প্রযোজ্য না হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন আছে একটা প্লাস হয়ে গেলে ইলেকট্রন একটাও নাই লিথিয়ামে ইলেকট্রন আছে 3টা প্লাস হলে 2টা ইলেকট্রন আরও আছে এক ইলেকট্রন বিশিষ্ট যারা ওদের জন্য প্রযোজ্য এটা এখানে কত হবে 3 একটা আয়রন মানে 2টা তাহলে হিলিয়াম প্লাসের জন্য প্রযোজ্য এক ইলেকট্রন বিশিষ্ট যারা ওদের জন্য প্রযোজ্য আমরা হচ্ছে এমসিকিউটা একটু ভালোভাবে করতে হবে দেখো তাহলে এটা কার জন্য প্রযোজ্য হিলিয়াম প্লাস কেন এক ইলেকট্রন বিশিষ্ট সবার জন্য হচ্ছে বোর পরমাণু মডেল প্রযোজ্য হবে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত কোন সম্পর্কটি সঠিক আর ইউ 14-15তে আসছে একদম বোর্ডের পড়াগুলো এখানে যা সুন্দর মতো তোমাকে দেখছে ওই জিনিসগুলো প্রশ্ন এমবিআর সমান কি হবে বলতো NH/2π এমবিআর সমান NH/2π এখানে এমবিআর মানে কি এম হচ্ছে ভর বি হচ্ছে বেগ আর আর মানে হচ্ছে কি ধরো এখানে হচ্ছে একটা ইলেকট্রন ঘুরছে এটা নিউক্লিয়াস এখানে একটা ইলেকট্রন ঘুরছে তাহলে এটা হচ্ছে ওর মাস এটা হচ্ছে ওর কি ভি আর আর মানে হচ্ছে এটা দূরত্বটা ঠিক আছে এমবিআর কৌণিক ভরবেগ সমান NH/2π NH/2π পরমাণু দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্দেশক সমীকরণ সিইউতে দেখো আসছে 20-21 এটা সবাই বলো এই চ্যাপ্টারের উপর আমার 4টা ক্লাস আছে 4টা ক্লাস আমরা সুন্দর মতো সবকিছু পড়ে নিব তো এটা কি বলছে দ্বিতীয় কক্ষপথ কক্ষপথ বলে দেয়া মানে কার মান বলে দেয়া কক্ষপথ বলে দেয়া মানে কার মান বলে দেয়া বলো তো n ইকুয়াল তাহলে কত 2 কৌণিক ভরবেগ কোনটা হবে এমবিআর ইকুয়াল আমরা জানি NH/2π তাহলে এখানে কি বলে দিছে n এর মান বলে দিছে তাহলে n 2 ইনটু কত H/2π এটা একটু সুন্দর মতো লিখে নাও তো তাহলে এখানে 2 কাটা কি হয় H/π তাহলে এটা কি হবে এমবিআর সমান H/π এটুকু একটু লিখে নাও তো খুব বেশি লিখতে দিচ্ছি না মাঝে মধ্যে লিখতে বলছি এটুকু একটু লিখে নাও এটা আমাদের পরীক্ষায় এটা তুমি পরীক্ষায় আসবে দেখবা এই কোশ্চেনটা এটার উপর একটা আসবে এমবিআর এর উপর একটা আসবে যে কোনো কিছু আসবে ঠিক আছে আমি 5-6 সেকেন্ড 10 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি একটু ঠান্ডা হও এটা লিখো নিশাদ বলেছে ভালোভাবে না দেখে দাগালে মার্কস খাওয়া যাবে এক্স্যাক্টলি অনেকে এমবিআর সমান NH/2π দেখাই দিবে হবে না তো এটা দ্বিতীয় কক্ষপথ বলে দেয়া আছে নিচের কোনটি প্ল্যাঙ্কের সমীকরণ সিইউতে আসছে দেখো 20-21 আসছে 1600 তোমাকে জোর করে মার্কস দিতে চাইছে এরপর তুমি যদি মার্কস না নাও কেমনে হবে বলো তো ই ইকুয়াল কি হবে এইচ নিউ প্ল্যাঙ্কের সমীকরণ এটা কার সমীকরণ এটা হচ্ছে ডি ব্রগলি ঠিক আছে ডি ব্রগলি সমীকরণ ই ইকুয়াল এইচ নিউ এখানে দেখো 19-20 আসছে নিচের কোন সমীকরণটি সঠিক নয় কিন্তু কোন সমীকরণটি সঠিক নয় তাহলে কি হবে এটা বলো এটা কোনটা সঠিক না ডেল ই সমান এইচ নিউ এর মানে প্ল্যাঙ্কের সমীকরণে আমরা কি জানি ই সমান সমান এইচ নিউ ই যে কথা ডেলি এই দিয়ে বোঝাচ্ছে শক্তি ডেলি দিয়েও বোঝাচ্ছে শক্তি শক্তির পার্থক্য বোঝাচ্ছে আর কি এটা সমান কি বলতো এইচ সি বাই ল্যামডা এইচ কনস্ট্যান্ট সিও কনস্ট্যান্ট তাহলে ইজ প্রপোর্শনেট কি হবে 1/λ এর মানে শক্তি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক এটা আমরা জানবো এর মানে হচ্ছে ধরো এখানে আমি বড় তরঙ্গ দৈর্ঘ্য আঁকলাম ডিইউ এবার কোয়েশ্চেন দিলে হচ্ছে এরকম এটা ধরো এক তরঙ্গ প্রথম তরঙ্গ আর এটা দিলেও হচ্ছে আরেকটা তরঙ্গ তাহলে তোমাকে জিজ্ঞেস করবে একের শক্তি বেশি নাকি দুইয়ের শক্তি বেশি প্রথমটা শক্তি বেশি নাকি দ্বিতীয় শক্তি বেশি তোমরা আমাকে এটা বলো তো একের শক্তি বেশি নাকি দুইয়ের শক্তি বেশি তো তোমরা এখানে একটু যদি দেখো তাহলে কি পাবা এখানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কেমনে মাপে এই একটা গোল্লা হাফ গোল্লা এই পুরোটা মেপে কি হয়েছে এগুলো ফিজিক্সে আরো ভালোভাবে পারো আমি জাস্ট এমনি বুঝাচ্ছি আর কি ঠিক আছে এমনি বুঝাচ্ছি এগুলো তোমরা আমার চেয়ে ভালো পারো তাহলে এখানে দেখো তো এটা কি আছে এটা একটা বড় তরঙ্গ দৈর্ঘ্য হলে কি হবে বলো তো শক্তি কি হবে কম হবে
ঠিক আছে, ছোটটা শক্তি বেশি হবে। ওই যে সুইয়ের ক্ষেত্রে দেখো তো, বড়টা দিয়ে আমরা অনেক কাজ করতেছি, চিকনটা হচ্ছে কি খুব ডেঞ্জারাস। বুয়েটে যখন ছিলাম তখন হচ্ছে প্রচুর ছারপোকা ছিল, আরে বুয়েটে হলে ছারপোকার যন্ত্রণাই হচ্ছে, হল ছেড়ে দিছিলাম, এমন একটা অবস্থা হয়েছিল বুঝছো, হলে যেতামই না। ওইখানে হচ্ছে ছোট ছারপোকাগুলো যে এত ভয়ঙ্কর ছিল। তো এখানে দেখো তো ছোট সুই, ছোট সুই, ছোট তরঙ্গ দৈর্ঘ্য, ছোট ছারপোকা, এগুলোর হচ্ছে কি বলতো শক্তি বেশি। বুয়েটে এই একটা জিনিস বুয়েটে মানে বিখ্যাত। অনেকবার ব্যবস্থা নিয়েছি, আবার বন্ধু বান্ধব বিভিন্ন জায়গা থেকে এসে, মানে বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে এসে হচ্ছে রুমে বসে বারবার হচ্ছে নষ্ট করে দেয়, কি মানে একই আর কি ঘুরে ফিরে। ওকে, এটুক হয়েছে মনে হয়। ব্রেক দিব না, ব্রেক দিব না, শুনো, ব্রেক দিলে হচ্ছে পড়ার, এখন রাতে ক্লাস তো, ব্রেক দিলে হচ্ছে পড়ার ইচ্ছেটা চলে যাবে। কিন্তু আমাদের ক্লাসগুলো কিন্তু আমরা খুব ছোট নিব, ঠিক আছে? একটানে আমরা পড়ে ফেলবো, যা পড়ার একটানে পড়ে ফেলবো, ঠিক আছে? যতক্ষণ শক্তি আছে, আমারও একদিন দেখবে শক্তি বেশি থাকবে, টিচারদের আর কোনোদিন কম থাকবে, তোমাদেরও দেখবে কোনোদিন দেখবে একটু পড়তে বেশি ভালো লাগছে, কোনোদিন একটু দেখবে পড়ার একটু কম, বাট আমরা দ্রুত পড়ে ফেলি তাইলে, কারণ অনেকের জন্য দেখবে যে অনেক রাত, একটা ব্রেক দিলে দেখবে যে 15 মিনিট নষ্ট, মানে রাত অনেক বেড়ে যাবে। কোয়ান্টাম তত্ত্বের ধারণা সম্প্রসারিত করেন কোন বিজ্ঞানী? ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্বের ধারণা সম্প্রসারিত করেন কোন বিজ্ঞানী, বলো এটা। ঠিক আছে, বি, বি। নিচের কোনটি অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ? এটা কি কুমিল্লা ইউনিভার্সিটি মনে হয়, তাই না? 19-20 আসছে। অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ কোনটি? এগুলো মোটামুটি ইনফরমেশনগুলো মাথায় সেট হয়ে গেছে, ঠিক আছে? ইনফরমেশনগুলো মাথায় সেট হয়ে গেছে। বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? দেখি এটা বলো, এটা যে পারবা তাহলে মোটামুটি একটু মনোযোগী আছো, মানে এমন না যে পড়া বুঝছো এরকম না, বাট মনোযোগী। শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? দেখো, বোরনের পারমাণবিক সংখ্যা কত? আমরা এটা কেমনে মনে রাখি? হাই হেলি বেবিকে নিয়ে, তাই না? হাই হেলি বেবিকে নিয়ে এমনে করে, তাহলে হাইড্রোজেন হচ্ছে 1, হিলিয়াম হচ্ছে 2, লিথিয়াম হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত 5, বোরনের কত 5। তো এগুলো আমরা করতে করতে আরো অনেক মনে থাকবে। 5 হলে কি হবে? 1s2, 2s2, 2px, 2py, 2pz, ধরো এইভাবে দিলাম। তাহলে তোমার কত হচ্ছে? 2px এ যাবে, ও শেষ ইলেকট্রন হচ্ছে এই জায়গায় আছে। তাহলে বলছে এই জায়গায় কৌণিক ভরবেগ কত? আমরা কৌণিক ভরবেগ সমান কি জানি? mvr ইকুয়াল nh ডিভাইড 2 পাই। তাহলে n এর মান এখানে কত? 2 ডিভাইড 2 পাই। তাহলে এখানে কি হয়ে যায়? 2 2 কাটা h বাই পাই। তাহলে এটা হবে কত? h পাই পাই। তাহলে এটা হয় কি? ঘ নাম্বারটা h বাই পাই। মানে বুঝছো এখান থেকে তুমি কি নিছো? n ইকুয়াল 2 কেমনে জিজ্ঞেস করছো? বলছে শেষ ইলেকট্রন, শেষ ইলেকট্রন কি এটা? শেষ ইলেকট্রন হচ্ছে এই জায়গায় n এর মান কত? 2, 2px এ আছে, মানে এখানে সংখ্যাটা কি? এই সংখ্যাটা হচ্ছে n এর মান, তাহলে n সমান সমান এখানে কত? 2, 2px এ আছে, তাহলে n এর মান কত? এখানে 2। ঠিক আছে, এখানে n এর মান কত হবে? তোমার 2 হবে। যদি কোনোটা ধরো 3D তে আছে, 3D তে থাকলে n এর মান কত হতো? 3D তে থাকলে n এর মান হতো 3, যদি 3D তে থাকতো। এবার বলো, বোধ তত্ত্ব অনুসারে চতুর্থ কক্ষপথে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তো এই এমসিকিউটা মোটামুটি মাথায় সেট হয়ে গেছে। চতুর্থ কক্ষপথ এর মানে কি? n ইকুয়াল কত? 4। যত বেশি প্র্যাকটিস করবা তত মাথায় থাকবে, কারণ অনেক পড়া পরীক্ষা দিতে গেলে। চতুর্থ কক্ষপথ বলা মানে n এর মান কত? 4। তাহলে mvr ইকুয়াল nh ডিভাইড কত? 2 পাই। তাহলে n এর মান হচ্ছে কত? 4, 4 ইন্টু h পাই 2 পাই। ঠিক আছে, h বাই 2 পাই। এটা কি হবে? 2h ডিভাইড পাই, 2h পাই পাই। ঠিক আছে, 2h পাই পাই। দেখি আর কয়টা আছে আমাদের এমসিকিউ। ওকে, এটা একটু দেখো তো, বোর পরমাণু মডেল, আগেরটা দেখাবো আর একটু দেখাই।
এটা বলতো বোর পরমাণু মডেলের ভিত্তি কোনটি? ভিত্তি হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, কণা তরঙ্গ তত্ত্ব। এটা হচ্ছে কি? ডি ব্রগলি। ঠিক আছে, ডি ব্রগলি। কেউ একজন বলেছে অ্যান্সার করি, নামটা একবারে বললেন না, ওর নামটা আবার চলে গেছে। ঠিক আছে, বলতে বলতে আবার চলে গেছে। যাই হোক, এরপরে আমাদের যে পড়াটা আছে এটা হচ্ছে আমরা যে কক্ষপথগুলো আছে কক্ষপথগুলোর শক্তি বের করব, ব্যাসার্ধ বের করব, এগুলোর উপর প্র্যাকটিস করব। এই মানে এই যে কক্ষপথ আছে এটার হচ্ছে তোমার কি করব, ধরো এই কক্ষপথগুলা, এটা একটা কক্ষপথ। ঠিক আছে, এখানে আমরা কি করব, ইলেকট্রনের শক্তি কত এটা দেখব, এটার ব্যাসার্ধ কত এটা দেখব, এরপর এই জায়গায় একটা ইলেকট্রনের ভেলোসিটি কত আমরা এটা দেখব। ঠিক আছে, তবে আজকে আর দেখবো না, আজকে হচ্ছে এইটুক থাকুক। ঠিক আছে, আজকে এইটুক থাকুক, আজকে হচ্ছে পড়ার ফ্লোটা কম আসতেছে, আজকে এইটুক থাকুক, এইটুক হচ্ছে ভালোভাবে পড়ে ফেলবা। আবিদুজ্জামান, ঠিক আছে, একদম ছোট ক্লাস, এইটুক পড়ে ফেলবা। পরের দিন আমরা আর 10-15 মিনিট, মানে 2 ঘন্টার একটু বেশি পড়বো, 2 ঘন্টার 10-15 মিনিট বেশি পড়বো। ঠিক আছে, আজকে এইটুক পড়ে সবাই। আর কোনো পড়া থাকলে আগে এগুলো কভার করে নাও। তুর্য, তুর্য, ওকে। দুপুরে ক্লাস নিব না, রাতে ক্লাসগুলো আমার জন্য ভালো হয়, আমি ভালো পড়াতে পারি। দুপুরের টাইমটা আমার কেমন জানি ঘুম ঘুম লাগে। ঠিক আছে, রাতে পড়ালে একটু 9টার টাইমটা ভালো, কিন্তু আজকে হচ্ছে এটা মানে হঠাৎ বেশি দৌড়াদৌড়ি হয়ে গেছে, তো সেই জন্য একটু ঝামেলা।